ক্লান্ত দেহ নিয়ে বাসায় ফিরে এলো সারফারাজ। একটু একটু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। হঠাৎ তাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে গেল সে। সদর দরজা খোলা। এর মানে কি অনিলা ফিরে এসেছে? হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ ছুট দিল ঘরের মধ্যে। সোফার মধ্যে অনিলাকে বসে থাকতে দেখে প্রায় বাকরুদ্ধ সে। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকলো। নিচু স্বরে তার নাম ধরে ডাক দিল। সোফায় পা তুলে বসেছিল অনিলা। সব সময় এভাবে বসে থাকে সে। নিজের নাম শুনে খানিকটা হকচকিয়ে গেল সে। ফিরে তাকালো এদিকে। সারফারাজ। আবারও ছুটে গেল সে। দমকা হাওয়া ঢুকলো তীব্র বেগে। পর্দা উল্টো শস্য শব্দে থমকে গেল ফারাজ। কে? কে এখানে? না, কেউ নেই তো। সে চলে গেছে। তাকে ছেড়ে চলে গেছে। ভ্রূম কাটিয়ে উঠতে সময় লাগলো না তার। এতবার নিশ্চুপ সে। দেহ ছেড়ে দিল। ধপাস করে মেঝেতে বসে পড়ল সে। এক হাঁটুর ওপর হাত ভর করে রইল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ করে এমন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সারফারাজ মুখ খুলে শ্বাস নেবার চেষ্টা করছে, অথচ বুকে ব্যথা করছে। হাত দিয়ে বুকখানা চেপে ধরল। শ্বাস নিতে চাইছে, নিতে পারছে না। শার্টের বোতাম খুলে ফেলল। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করলো। মুখ খুলে শ্বাস নেবার চেষ্টা করছে। লাভ হচ্ছে না। বেশি টেনশনের কারণ এমন লাগছে। সে কি হার্ট অ্যাটাক করবে? ব্যাপারটা সেদিকে এগোচ্ছে। ঝিমঝিম করছে চারদিক। সারফারাজ চোখ মেলে তাকানোর চেষ্টা করছে। ভাবে চোখ মেলতে পারছে। চারদিক কেমন ধোঁয়াশা। সবকিছু ঝাপসা লাগলো। এ সময় চোখ বন্ধ হয়ে গেল। ধপ করে মেঝেতে পড়ে গেল। শূন্য বাড়িতে শূন্য হয়ে রইল সে। গত কয়েক ঘন্টা তার জীবন যেভাবে দুর্বিষহ হয়ে তুলেছিল, তার ফলস্বরূপ কি এভাবেই সমাপ্ত হয়ে রইবে? রাগের মাথায় বাসা থেকে বেরিয়ে গেল অনিলা। রাস্তার সামনে ফিরে তাকালো বাসার দিকে। দু চোখে অশ্রু টলমল। ঠোঁট কামড়ে ধরে কেঁদে কেঁদে উঠল সে। ফারাজ ভাই কিভাবে পারলো তার সাথে এমনটা করতে? কিভাবে? ভালোবেসে বুঝি এভাবে কষ্ট পেতে হয়? কষ্ট কি সে কম পেয়ে আসছিল? এতগুলো বছর ধৈর্য ধরে অপেক্ষা করে গিয়েছিল শুধুমাত্র তার ভালোবাসার জন্য। এখন এখানেও ছলনা, সহ্য না। না, এর চেয়ে যেন মৃত্যুই ভালো। কারো ধোঁকা তার কাছে সহ্য না। কেন এত পাষণ্ড সে? মুখ ফুরিয়ে নিল। না, বাসায় ফিরে যাবে না সে। তবে যাবে কোথায়? আছে তো শুধুমাত্র একটি জায়গা, মোহনগঞ্জ। চলে যাবে সেখানে? মন শক্ত করল। চোখের জল মুছে হাঁটা ধরল সামনের দিকে। তার মাথায় যেন ভূত চেপে বসেছিল। কিন্তু বেশিক্ষণ রইল না এই ভূত। যাকে এত ভালোবাসে তাকে ছেড়ে কিভাবে দূরে চলে যাবে সে? সম্ভব না। তার পক্ষে আদৌ এটা সম্ভব না। ফারাজ ভাইকে একা ছেড়ে সে কোথাও যেতে পারে না। রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে ভাবছে ফিরে যাবে, যাওয়া উচিত। এর মধ্যে অনেকগুলো মিস কল এসে জমা হয়েছে ফোনেতে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে পা বাড়ালো ওদিকে। হঠাৎ থেমে গেল। রাস্তা এত অন্ধকার নয়। মৃদু আলোয় কারো গাড়ি যেন দেখতে পাচ্ছে। কি মনে করে রাস্তা থেকে সরে আড়ালে দাঁড়ালো। ঠিক ধরেছেন, ফারাজ ভাইয়ের গাড়ি। কিন্তু কোথায় যাচ্ছে? তাকে খুঁজতে? বেশ, যাক না। সারা শহর আর তন্ন তন্ন করে খুঁজে আসুন। যখন ফিরে এসে দেখবে সে বাসাতেই আছে, তখন ভালো হবে। এইটাই হবে উপযুক্ত শাস্তি। শক্ত করে নিঃশ্বাস ফেলল। মনস্থির করা হয়ে গেল বাসাতে এবার ফিরবে সে। পা বাড়ালো সামনের দিকে। সরু গলি বেয়ে সে হাঁটছে। এ গলির মুখ মেন রাস্তা। সেখান থেকে 2 মিনিটের পথ বাসা। রাস্তার জনমানব নেই। আছে বলতে অনিলা আর তার পিছন পিছন একটা কুকুরের বাচ্চা। একা হাঁটলেও বোধ হয় তার ভয় লাগতো, কিন্তু এখন আর লাগছে না। কুকুরের বাচ্চাটা একটু একটু করে হাঁটছে, আবার তাকে দেখছে ঘেউ ঘেউ করে। এমন রাগের মধ্যেও হাসিও পাচ্ছে তার। কুকুরে সে ভয় পায় না। হুট করেই অনাকাঙ্ক্ষিত সঙ্গ তার ভালো লাগছে। গলির মোড়ে এসে দাঁড়ালো। এদিক থেকে ডানে মোড় দিল। বোধ হয় মিনিটের মধ্যে অনেক কিছু ঘটে গেল। একটা সিএনজি এসে দাঁড়ালো তার সামনে। অনিলা প্রথমে সেভাবে খেয়াল করেনি। খেয়াল হতে হতে দেরি হয়ে গেছে বেশ। কেউ একজন তার মুখে রুমাল চেপে দিতে অচেতন হয়ে গেল সে। আরেকজন এলো। দুজন এসে তুলে ধরে
তাকে সিএনজিতে বসালো। সামনে ড্রাইভার ফিসফিসিয়ে বলল, তাড়াতাড়ি কর শালা, কেউ দেইখা ফেলবে, তাড়াতাড়ি। কুকুরের বাচ্চা এবার জোরে জোরে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু সে ছোট বলে তেমন পাত্তা পেল না। তাও লাল রঙের শার্ট পরে থাকা লোকটা তাকে লাথি মেরে বলল, চুপ কর। সে তবুও চুপ যায়নি। এত তার কণ্ঠ শক্ত ত্রিবুকেকে প্রতিবাদ করছে, কিন্তু নিবিড়েই প্রাণীর ভাষা বুঝলো আর কয়জন। সিএনজি এবার দ্রুত গতিতে চলছে। কুকুরের বাচ্চাটা তার পিছন পিছন ছুটছে। কালো রঙের কুকুরের বাচ্চাটা অন্ধকারের মধ্যে নিমিষে হারিয়ে গেল। অচেনা এই সঙ্গীর জন্য তার মনে ভীষণ মায়া। সিএনজির মধ্যে তিন লোকের কথোপকথন। লাল রঙের শার্ট পরা লোকটা অনিলাকে ধরে নিয়ে বসে আছে। অন্যজন তার মুখে কষ্টেপ দিচ্ছে। দেখে মনে হচ্ছে ভালোই পেশাদার। হাতগুলো বেঁধে নিল খুব জলদি। চলন্ত সিএনজি। সামনের লোকটা বলল, কিরে, তাড়াতাড়ি কর। এই সময় তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। করবি না? একদম করতাছি, দেখছস না? সামনের জন নিরুত্তর। লাল রঙের শার্ট পরা লোকটা দাঁত বের করে হাসলো, বিশ্রী হাসির শব্দ। নুরু, দেখলি আমগো ভাগ্যটা? মেঘনা চাইতে জল হাজির। দূর থেকে কইতেছিলাম, এইটা আরিফ হাসানের পোলা বউ না, দেখছস? নূর হেসে কইল, এইবার আরিফ হাসান বুঝবো মজা। হালায় বেশি বিচারগিরি দেখাইতে গিয়েছিল না, এখন আমরা দেখামো বিচার। এই মাইয়া এমন বিচার করুন সারা জীবন মনে রাখবো। শব্দ করে হেসে উঠল নূর। সামনে কাদের ধমকে বলল, ওই চুপ কর তোরা। মাইয়া ফোন নিছোস? ও ফোন আইতাছে বারবার, কি করি? বন্ধ কইরা দে। না না নূর, বাইরে দিয়া ফোনটা ফাইলা দে। এই ফোন দিয়া নইলে পুলিশ আমগো ধরবে। তাদের হঠাৎ করে সিএনজি থামিয়ে দিল নির্জন জায়গা। সিএনজি থামতে দেখে নূর নেমে পড়ল। বাইরে এসে সিগারেট ধরালো সে। কাদের তার বাটন ফোনটা বের করে নাম্বার ডায়াল করলো। নিঃসন্দেহে ফোনটা গেল আরিফ হাসানের কাছে। বেশিক্ষণ না, শুধুমাত্র ৩৯ সেকেন্ডের কথাবার্তা। এরপরে ফোন কেটে বন্ধ করে দিল সে। নূরের হাতে সিগারেট তার দিকে বাড়িয়ে দিল। গনিমিয়া বাইরে এসে পরনের প্যান্টটা ঠিক করতেছে। আর সে এই নতুন প্যান্ট আর লাল রঙের শার্ট পরেছে। নতুন নতুন জামা কাপড় পরলে তার মন খুশি হয়ে যায়। আবারও দাঁত বের করে বিশ্রীভাবে হেসে বলে, কাজ সাইরে আইছি, বলেই ভিতরের দিকে গেল। কাদের কপাল কুঁচকে সিএনজির ভিতরে তাকিয়ে রইল। শুকনা চিকন চাকন মাইয়াটা, এ নাকি আরিফ সাহেবের পোলা বউ, আবার তার বোনের মাইয়া। সম্পর্ক ভালো, একটা টান তো আছে। নুরু হঠাৎ শুধায়, ওস্তাদ কি করবেন? মাইয়া বস্তায় ঢুকাইয়া ফাইলা দিমু? ঢাকা শহরে কিন্তু খালের অভাব নাই, সবগুলাই ময়লা। একটাতে ফেললেই হলো, পরে দেখা যাবে। এখন গ্যারেজে চল। এই গনি আয়। গনি হাসতে হাসতে এসে দাঁড়ায়। বারবার তার নতুন শার্ট আর প্যান্টের দিকে চাইছে। খুশিতে সে আটখানা। ভোরের আলো তখন ফুটেনি। ধীরে ধীরে সে চোখ মেলছে। মাথা ভার হয়ে আছে, সাথে তীব্র যন্ত্রণা। বড্ড ক্লান্ত শরীর। কোথায় আছে, কিভাবে আছে বুঝতে পারছে না। হঠাৎ চোখের সামনে অদ্ভুত ভয়ঙ্কর এক মুখ থেকে চিৎকার করার চেষ্টা করলো। পরক্ষণে বুঝতে পারল তার মুখ বাঁধা। শুধু তাই না, হাতও বাঁধা। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ঙ্কর দেখতে লোকটা বিশ্রী রকম হাসছে। জোরে হা দিল। ওস্তাদ, মাইয়ার চোখ খুলছে। অনিলা অস্থির হয়ে এদিক ওদিক ফিরছে, পাগলের মতো করছে, নিজেকে ছোটানোর চেষ্টা করছে। এর মধ্যে দেখলো গেঞ্জি আর লুঙ্গি পরা এক লোকের মুখে ব্রাশ নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। অনিলা বিমূঢ়। লোকটা দাঁত ব্রাশ করে থুতু ফেলে আবার ব্রাশ করতে করতে বেরিয়ে গেল। হতবুদ্ধি মতো কেটে গেল কিছুক্ষণ। ব্যাপারটা খুব জল ঘোলাটে। এখনো পরিষ্কার নয়, সে কি তবে কিডন্যাপ হয়েছে? কখন, রাতে? এখন তার কি হবে? শুকনো ঢোক গিলল সে। শোঁ শব্দ করছে, কিন্তু কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। ভয়ঙ্কর দেখতে লোকটা হঠাৎ তার মুখ তার সামনে নিয়ে এলো। ভয়ে আঁকড়ে উঠল অনিলা। চোখ খিচে বন্ধ করে নিল সে। সে হেসে উঠল, হাসতে হাসতে বেরিয়ে গেল। অনিলা চোখ মেলে আশপাশ দেখছে। কোথায় সে আছে? কোথায় ফারাজ ভাইয়া থেকে কত দূরে সে? ফারাজ ভাই কোথায়? কেমন আছে সে?
কি জানে অনির্ঘোষ চিন্তায় পাগল হয়ে যাবার উপদ্রব। হঠাৎ দরজা খোলার শব্দ। গা কাটা দিয়ে উঠল অনিলা। সে সামনে ফিরল। এ তো নতুন লোক। অনিলা নিষ্পরক দৃষ্টিতে রইল তার দিকে। অনিলা মুখ বাঁধা, শত চেষ্টা করে চোখে কাপড়টা খুলতে পারছে না। অস্থির হয়ে উঠল সে। চেয়ার শক্ত করে বাঁধা হয়েছে তাকে। সেখান থেকে ছোটাবার জন্য পাগলের মতো করছে, কিন্তু কোনো লাভ নেই। অন্ধকার থেকে একটা হাত বাড়িয়ে আসতে তার দিকে। অনিলা তা জানে না। কে জানে হাতটা এসে কোথায় গিয়ে ঠেকবে, কিভাবে ছুঁয়ে দেখবে তাকে। চারদিকে স্তব্ধ নীরবতা মাঝে অনিলা করে শব্দ। হাতটা এসে চোখের বাঁধন খুলে দিল। অনিলা আঁকড়ে উঠে চেয়ে রইল। গলা টিপে ধরল আচমকা। অনিলার চোখ মুখ সব শক্ত করে আসছে। চোখে রক্ত জমে উঠেছে। ধপ করে বিছানা ছেড়ে উঠে গেল সারফারাজ। অস্বস্তি হয়ে আশপাশ দেখতে লাগলো। খুব বাজে স্বপ্ন ছিল। ঘামে ভিজে গেছে পুরো শরীর। মুখ খুলে শ্বাস নিচ্ছে। হঠাৎ বোধ হলো সে বিছানায় কি করছে। বেডরুমে তো ছিল না। দরজায় এসে করাঘাত করলো কেউ। সারফার চমকে ফিরে তাকা। ও ফারহাদ। পিছনে এসে দাঁড়ালো আরাফাত। ফরহাদ গ্লাসে পানি ঢেলে হাতে ধরিয়ে দিল। এসে তো ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে মরার মতো পড়েছিলি। মনে করছিলাম সত্যি সত্যি মরে গেছিস। কি করছিস তুই? অনির খোঁজ পাওয়া গেছে? আরাফাত দরজা দাঁড়িয়ে থেকে বলল, এখনো না, খোঁজ চলছে। খোঁজ চলছে? আমার চোখের সামনে থেকে নিয়ে যাওয়া হলো, আমি টেরও পেলাম না। আমার মনে একবারও আসলো না। বাবা বারবার বলছিল ওর দিকে নজর রাখতে। এরপরেও আমি কিছু করতে পারলাম না। সব ফেলনা হয়ে গেল। তোর কোনো দোষ নেই সারফারাজ। একটু রেস্ট নে। তোকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। না, রেস্ট নিল না। আমি মোহনগঞ্জ যাব। বাবার সাথে কথা বলবো। আরাফাত নিচু স্বরে বলল, একবার পুলিশকে জানালে তো হতো না? বাবা বলছেন না। তাহলে থাক। সারফারাজ বিছানা ছেড়ে উঠে গেল। তিনজনই সকালের মধ্যে মোহনগঞ্জ যাবার জন্য রওনা দিল। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। অন্ধকার প্রহরে বাড়ির সামনে দাঁড়িয়ে সারফারাজ নিশ্চুপ হয়ে গেল। তার পুরো বাড়ি স্তব্ধ। দরজায় এসে খুলে দিল সিধু। ঘরে ঢুকে দেখল অনি বড় চাচি বসার ঘরে পায়চারি করছেন। সারফারাজকে দেখতে পেয়ে তিনি ছুটে এলেন। অনি, অনি খোঁজ পেয়েছ? সারফারাজ নিরুত্তর। তার চোখে মুখে বলে দিচ্ছে কোনো কিছু এখন অবধি তিনি জানতে পারেননি। ছোট চাচি সোফায় বসে হাহাকার করতে লাগলো। কাঁদতে শুরু করলেন। তার স্বাভাবিক হচ্ছে কিছু থেকে কিছু হলে কান্নাকাটি করা। ছোট চাচি অত্যন্ত গম্ভীর স্বরে বলে উঠলেন, তোমার বাবাকে এত করে বললাম পুলিশকে জানাতে, কিন্তু কোনো ভাবান্তর দেখাচ্ছে না। তুমি একবার গিয়ে বোঝাও তাকে। সারফারাজ মাথা দুলালো। আরাফাত শুধালো, মা কোথায়? শুয়ে আছে, প্রেশার লো, দাঁড়াতে পারছে না। কিছুক্ষণ আগে ডাক্তার এসে দেখে গেছে। আরাফাত মায়ের দিকে ঘরে আগালো। সারফারাজ গেল বাবার স্টাডি রুমে। বাবার সাথে তার বোঝাপড়া আছে, সামনাসামনি কথা বলতে হবে। ফারহাদ পিছন পিছন এগিয়ে আসলো। দুজনে একসাথে স্টাডি ঘরে ঢুকলো। আরিফ হাসান চেয়ারে বসে সিগারেট টানছিলেন। পুরো ঘর সিগারেটের ধোঁয়া আচ্ছন্ন। আরিফ হাসান সচরাচর এত ধূমপান করেন না। তার চিন্তিত রূপ দেখে সারফারাজ ঘাবড়ে গেল। বারবার বাবাকে অনেক কঠিন সময় শান্ত দেখেছেন। সে মানুষটা এমন হাল হয়ে থাকলে বুঝতে হবে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। আরিফ হাসান ছেলেকে দিকে দৃষ্টিপাত করল। অর্ধেক সিগারেটটা স্টোরে ফেলে বলেন, এসে গেছো? সারফারাজ পাল্টা প্রশ্ন করলেন, অনি খোঁজ পেয়েছো? না, খোঁজ চলছে। অনি ঢাকায় আছে। তা আমিও জানি। কপাল কুঁচকে আরিফ হাসান শোধায়, তাহলে তুমি ওখানে কি করতে এসেছো? আমি জানতে চাই কি হয়েছে। যারা অনিকে নিয়ে গেছে তাদের নিশ্চয় তুমি চেনো। না হলে তারা আমার ফোন না করে তোমাকে কেন করবে? ফারহাদ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, কথাটা আমার মাথায়ও ঘুরছে। মনে হচ্ছে আপনার শত্রু চাচা। আরিফ হাসান তুচ্ছস্বরে বলল, শত্রু? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গেল তাকে। নিচু স্বরে বলতে লাগলো, অন্যায়কারীদের সাথে কখনো আপোষ করিনি। আমার জীবনে একটা বিরাট অংশ কেটেছে বিচারপতির দায়িত্ব পালন করতে। আমি জানি কে আর
কারা কাজটা করেছে আমিও তাদের খোঁজ চালাচ্ছি। পুলিশকে জানালে ভালো হতো না? না, হিতের বিপরীত হবে। ওদের কোনো বড় দল নেই, 3 জনের দল। কাদের, গনি আর নূর। কাদের হচ্ছে দলের লিডার। ওরা 3জনই একসাথে কাজ করে। কাজ হচ্ছে বড় দলের কাছে লোক পাচার, ভিকটিমকে পিছু করে না। কিন্তু এবার একজনকে কিডন্যাপ করার পর পুলিশ কোনোভাবেই তাদের টেস্ট করে ফেলেছে। তাই রেগে সে ভিকটিমকে তারা মেরে ফেলার চেষ্টা করে। যদিও ভিকটিম শেষমেশ বেঁচে যায়। এসব অনেক বছর আগের কথা। তখন আমি বিচারপতি দায়িত্বে ছিলাম, তাই ক্ষোভ বশত এখনো আমার পিছনে লেগেছে। সারফারাজ চোয়াল শক্ত করল। ফারহাদ হতভম্ব গলায় বলল, এই কারণে আপনি পুলিশকে কথাটা জানাতে চাচ্ছেন না চাচা? না, কিন্তু পুলিশ একদমই জানে না তা না। আমার এক পরিচিত ব্যাপারটা দেখছেন, তবে গোপনে। 3জনের এই দলের কাদের খুব চালাক, বুদ্ধির জোর। ওর সাথে পাল্লা দেওয়া সহজ বলে মনে হয় না। সারফারাজ কঠিন গলায় জিজ্ঞেস করল, চায় কি ওরা? টাকা চায়, আর কি বা চাবে? টাকার জন্য সব করতে পারে। আমি ওদের ফোনের জন্য অপেক্ষা করছি। ফোন করে টাকা চাইলে আমি দিয়ে দিব। ফরহাদ উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, টাকা পেলে কি অনেকে দিবে? যদি কোনো ক্ষতি করে? আরিফ হাসান সেকেন্ড কয়েক চুপ থেকে শান্ত স্বরে জবাব দিল, অনি এখন ওদের কাছে সোনার ডিম পাড়া হাঁস। তার কিছু করবে না। টাকা পেলে অনেকে দিয়ে দেবে, কারণ এবার জেল খাটা আসামি দ্বিতীয়বার জেলে যেতে চায় না। আর কাদেরকে আমি ভালোভাবেই চিনছি। ওর বুদ্ধি বেশ, তবে তার সাথে সুবিধাবাদী। নিজের ক্ষতি হবে এমন কিছু করবে না। ওর একটাই চাওয়া, আমায় হেনস্থা করা। তাহলে আমাদের এখন কি করতে হবে? অপেক্ষা, তবে বেশিক্ষণ না। ওরা ফোন করার সাথে সাথে আমি তোমাদের জানাবো। আপাতত তুমি এখন ঢাকায় ফিরে যাও। ফরহাদ, ওর সাথে তুইও যা। জি চাচা। সারফারাজ নিশ্চুপ হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফরহাদ গেল তার পিছু পিছু। সারফারাজ এসে দাঁড়ালো মায়ের ঘরের কাছে। আরাফাত খাটের পাশে চেয়ার নিয়ে বসে আছে। মা ঘুমাচ্ছে। সারফারাজ আর সেখানে গেল না, এলো তার পাশে পাশে হাঁটছে ফরহাদ। ঘাড়ে হাত রেখে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিচু স্বরে কথাটা বলে কিছু একটা ভাবতে লাগলো সারফারাজ। হঠাৎ এর মধ্যেই তার ফোনটা বেজে উঠল। ডাক্তার সাবিনার ফোন। এত কিছুর মধ্যে হাসপাতালে এর এক প্রকার ভুলে গিয়েছে সে। ফোন রিসিভ করে নিল। ডাক্তার সেদাত? জি বলুন। কি ব্যাপার বলুন তো? কোনো কথাবার্তা ছাড়া আপনি হুট করে হাসপাতালে আসা বন্ধ করে দেন, কারণ কি? সরি ম্যাম, আমি একটু অসুস্থ। পরশুদিন থেকে হাসপাতালে যাব। ডাক্তার সাবিনা এবার একটু শান্ত হলো। ডাক্তার সেজাতের কণ্ঠস্বর শুনে তাকে অসুস্থ মনে হচ্ছে। অতঃপর মৃদু স্বরে শুধালো, সব ঠিক আছে ডাক্তার সেদাত? জি, সব ঠিক আছে। হাসপাতাল আজ পুলিশ এসেছে, আপনার সম্পর্কে অনেক কথা জিজ্ঞেস করলো আমাকে। ও ও বললেন আপনাকে অনেকটাই শান্ত মনে হচ্ছে। পুলিশের কথা শুনে আপনি একটু ঘাবড়ে যাননি দেখছি। ঘাবড়ানোর কিছু নেই, আমি তো কিছু করিনি। তারা তাদের কাজ করছে, আর আমি আমার। হুম, ভেরি গুড ডাক্তার শেহজাদ, অ্যাম ইমপ্রেস। যাই হোক, আপনার বউকে বলবেন আপনার যত্ন বেশি নিতে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। রাখি। সারফারাজ জবাব দিল না, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ডাক্তার সাবিনা ফোন কেটে দিল। তাদের চোখে মুখে এবার চিন্তার ছাপ ফুটে উঠল। পুলিশ হঠাৎ হাসপাতালে গেল কি কারণে? কি ঘটছে তার চারপাশে? সারফারাজ আর ভাবতে পারছে না। তার মাথার যন্ত্রণা শুরু গেল। বুকের ব্যথাটা আবারও জানান দিচ্ছে। অনিকে ভীষণ মনে হচ্ছে। কে জানে কেমন আছো? ফরহাদ তার দিকে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুধালো, পরশুদিন থেকে তুই হাসপাতালে যাবি? সিরিয়াসলি ফারাজ? কিরে, তোর কি আবার শরীর খারাপ লাগছে দেখি? আমি ঠিক আছি ফরহাদ, তুই বাসায় ফিরে যা। আমি একাই ঢাকা ফিরব। কেন? আমি প্লিজ ফরহাদ, বললাম তো আমি পারবো। আমায় একা থাকতে দে। ফরহাদ দাঁড়িয়ে রইল। সারফারাজ একা একাই ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। অনিলা নিখোঁজ হয়েছে 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। এখন অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অথচ অনিলার মনে হচ্ছে সে এখানে আটকে পড়ে আছে। জনম পেরিয়ে গেছে, একটা খাবারের দানা পড়েনি পেটের মধ্যে। পানির তৃষ্ণা না, সে মারা যায়। চোখ বুজে যাচ্ছে মেলে রাখা কষ্টসাধ্য
এত তাও যা ছোটাছুটি করছিল সে শক্তি এখন ফুরিয়ে গেছে। কোনো মতে যেন দম ফুলে শ্বাস নিচ্ছে না সে। মাথার উপরে লাল রঙের একটা বাতি জ্বলছে। এখন রাত না দিন সেটা খবরও তার কাছে নেই। হঠাৎ দরজা খোলার শব্দ, সামনে চেয়ে ফিরল। ঝাপসা ঝাপসা চোখে দেখলো একজন ভিতরে আসছে। আবারও দরজা বন্ধের শব্দ। কিছু একটা ছুঁড়ে মারলো মেঝেতে। অনিলা ঠিক করে চেয়ে দেখার চেষ্টা করলো। ভাত শুকনো ঢোক গিলল সে। খাবার দেখে পাগল হয় উপদ্রব। পাগলের মতো একবার এদিক যাচ্ছে আর একবার ওদিক। লোকটা তার চারিদিকে ঘুরে বাঁধন খুলে দিল। কর্কশ গলায় বলে উঠল, ভাত দিচ্ছি, খাইয়া লও। অনিলা কাঁদতে লাগলো ভয়েতে। সংকোচন মেঝেতে এসে বসলো। চঞ্চল দৃষ্টি দুটো এদিক ওদিক বার বা ছোটাছুটি করছে। সে হামলে পড়ছে ভাতের উপরে। গপ গপ করে ভাত খেতে লাগলো। খেতে গিয়ে গলায় আটকে গেল। লোকটা পানির গ্লাস রাখতে অনিলা কেড়ে নিল। বিশ্রী শব্দ হাসতে লাগলো। হাসতে পুরো ঘরটা কেঁপে উঠল। কিন্তু এই ভাত পেটে গিয়ে আর সইল না। 3 দিনের পচা ভাত দেখে অনিলা হামলে পড়েছিল। খেয়াল করেনি যখন দেখতে তার আর তর সইল না। গড়গড়িয়ে বমি করতে লাগলো। এই লোকটা যেন হাসতে হাসতে পেট ফেটে উপক্রম। একজন ভাত খেতে না পেয়ে বমি করে মরছে, এতে তার কিছু যায় আসে না। চোখের জল গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। আজ অবধি কখনো ভাতের জন্য কষ্ট করেনি সে। এই কষ্টের ভয়াবহতা তার জানা নেই। রেগে গিয়ে লোকটা কলার চেপে ধরল অনিলা। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। কিন্তু দুর্বল শরীরে আর কত দূর। চিৎকার চেঁচামেচিতে আরেকজন লোক এসে হাজির হলো। দুহাতে টেনে ধরে অনিলাকে সরিয়ে আনলো। অনিলা দম নেই, ইচ্ছে মতো ঘা মারছে দিল লোকটার মুখ জুড়ে। হিংস্রতা পশুর মতো হয়ে উঠল লোকটা। রেগে এগিয়ে আসলো অনিলার দিকে। সজোরে এক চড় পড়তে অনিলা মাটিতে লুটিয়ে পড়ল। লাথি মারতে যাচ্ছিল এমনি ঘরের মধ্যে ওস্তাদের প্রবেশ। কিরে, তোরা কি করছস? ওস্তাদ, দেহেন না মাইয়াডা অনেক জ্বালাইতাস। দেহেন ওস্তাদ, আমার মুখে খামসি মাইরা হারামজাদি কি করছে? ওরে তো ওই থাম, কন কি দোস্ত, আমি এখনই কই ওরে মাইরা বস্তা ভইরা খালে ফালাইয়া দিয়া আয়। কইছি না চুপ কর। ওরে আবারও বাইন্দা রাখ। খাওয়া দাওয়া সব বন্ধ, পানিও দিবি না ওরে, বুঝছস? দেহি শালা দেমাক কতক্ষণ থায়। কিরে, কি কইলাম? শ্বাসে উঠল কাঁধে। আর নুরু ধরে উঠে অনিলাকে আবারও চেয়ারে বাঁধে। রাগে কাঁপছে অনিলা। ফুঁসিয়ে কেঁদে উঠল সে। ফারাজ ভাইয়ের মুখটা বারবার ভেসে উঠল তার সামনে। কোথায় সারপাড়া শহরে এসে পৌঁছালো সকাল 7টার দিকে। 8টার দিকে সে তার এলাকায় হাজির। হাঁটতে হাঁটতে পুরো এলাকা ঘুরে দেখছে, অঙ্ক কষার চেষ্টা করছে। এই সময় দুজন মুরব্বির সাথে দেখা হলে কথাবার্তা হলো খানিকটা। সারফারাজের জীবনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল তাদের দেখতে অনেকটা ইনোসেন্ট মনে হতো। এই সুযোগ সে কয়েকবার নিয়েছে। সবাই তাকে ভালো ছেলে ভাবার সুবাদে খাতির জমাতে সময় দেয়নি। কিন্তু এসব সে এভাবে এভাবে করেছে না। কারণ আছে, তাকে খোঁজ দিতে হবে। যেভাবেই হোক অনির খোঁজ নিতে হবে, যতটুকু পাওয়া সম্ভব। এতে এলাকার মোড়ে একটা চায়ের দোকানে দেখা মিলল। তাদের এলাকার চায়ের দোকানের কমতি। সেখানে বসে পরপর 2 কাপ গরম গরম চা খেলো। টানা 2 দিন পর তার পেটে কিছু তো পড়ল। খেয়াল হলো সবে এই প্রথমবারই গিয়ে না খেয়ে ফেরত এসেছে। মায়ের কথা দারুণ মনে পড়ছে। ফারাদকে কল করে মায়ের কথা জেনে নিল। এখন খানিকটা সুস্থ আছে, বাবার সাথে আছে। মায়ের খবর জানার পরপরই ফারাজ ফোন কেটে দিল। সবার সাথে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এই সান্ত্বনা তার যায় না। চাওয়ালার মামার সাথে খানিকক্ষণ কথা হলো, তবে লাভ হলো না কোনো। তিনি নাকি কাউকে দেখেননি। আশ্চর্য, ও তো গভীর রাত ছিল না। এখন সন্ধ্যাবেলা একটা মেয়েকে কেউ তুলে নিয়ে চলে গেছে, অথচ কারো চোখেই পড়ল না। ধীরে ধীরে হেঁটে সামনের দিকে আগাচ্ছে। আশেপাশে ভবনগুলো দেখছে। এখানকার কিছু কিছু বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। কোনোভাবে জোগাড় করা যেন। শূন্য অপলক দৃষ্টিতে চেয়ে থেকে ভাবতে লাগলো সারফারাজ।
পরক্ষণে মনে পড়ল বাবার কথা। বাবা বলেছে তিনি ব্যাপারটা দেখছেন। এত তুচ্ছ বিষয় নিশ্চয়ই তার নজরে এড়ায়নি। হাত ঘড়ির দিকে চেয়ে দেখল 10টা বাজতে চলে। এতখানি সময় পেরিয়ে গেল অনি ছাড়া। ফোনের স্ক্রিনে অনেক হাস্যোজ্জ্বল মুখখানি দেখে চোখে অশ্রু জমে উঠল সারফারাজের। চশমা খুলে রেখে হাতা জামা দিয়ে চোখ মুছে ফেলল। এতপর চশমাটা পরে দ্রুত গতিতে হাঁটতে লাগলো সে। ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াতে দেখল সালাউদ্দিন সাহেব দরজার সামনে দাঁড়িয়ে। শুধু তাই নয়, তার সাথে একজন আছে বই কি। সারফারাজ চোখে মুখে ভাবান্তর নেই। ভাবটা এমন যেন হবারই ছিল। সালাউদ্দিন সাহেব দাঁত কেলিয়ে হেসে বলল, আরে ফারাজ সাহেব যে, আপনার জন্য তো অপেক্ষা করছিলাম। এই তো বেরিয়ে যেতাম। নিরুত্তর ফারাজ এসে ঘরের দরজা খুলল। সালাউদ্দিন সাহেব বলতে লাগলো, দরজা তালা দেওয়া দেখে ভাবলাম বোধহয় বউকে নিয়ে ঘুরতে গেছেন। তা আপনি একা নাকি? মিসেস অনিলা কোথায়? ফারাজ দরজা ধরে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে উঠল, ভিতরে আস। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। দুজনে ঘরে ঢুকলো। চারদিক পরক করল পুলিশের চোখ। হা হা, পুলিশের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সারফারাজ নিশ্চুপ হয়ে এসে বসল সোফাতে। তা মিসেস অনিলের কথা কিন্তু এখনো বললেন না। আপনার মুখটা এমন করে কেন রেখেছেন? মনে হচ্ছে বউ ঝগড়া করে চলে গেছে। সেটা হলে আপনি অবাক হবেন বলে মনে হচ্ছে না। হা হা, কি বলছেন মিস্টার ফারাজ সাহেব? সারফারাজ চোখে চশমা খুলে সামনে টেবিলে রাখলো। শান্ত দৃষ্টি ফিরে তাকাল, অথচ তার চোখে দেখে রক্ত ঝরে পড়ছে। শান্ত কণ্ঠে বলে উঠল, সালাউদ্দিন সাহেব, আমার বউ আমার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে। ঝগড়ার সূত্রপাত আপনি জানেন, কিংবা বলা যায় সূত্রপাত আপনি করিয়েছেন। এখন আপনি বলুন, কি জানতে এসেছেন? সালাউদ্দিন সাহেব অবাক হইলেন না। তার মুখে হাসি এখনো নিমিষিত হয়নি, অথচ পাশের লোকের মুখে কালো হয়ে গেছে ইতিমধ্যে। এভাবে পুলিশের সাথে কথা বলছে, মনে হচ্ছে তাকে যেন নীরবে শাসিয়ে দিচ্ছে। সালাউদ্দিন সাহেব মৃদু স্বরে বলে, খুব বেশি না, শুধু দুটো মাত্র কথা জানতে এসেছি। বলুন। সেই দিন নিয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেদিন নিয়াজ আপনার বাসায় এসেছিল? আপনি তা জানতেন না? আপনার মুখেই শুনলাম। তবুও অবাক হলেন না? অবাক হওয়ার প্রশ্ন আসছে না। সে আমার আত্মীয়, আসতেই পারে। তা পারে, তবে একবার নিয়াজকে তার বাড়িতে আপনি শাসিয়ে এসেছিলেন। শুনলাম মেরে ফেলার হুমকি দিয়েছিলাম, তবে মেরে তো আর ফেলিনি। পাশে থাকা লোকটি হকচকিয়ে গেল। সালাউদ্দিন সাহেবের ঠোঁটে বাঁকা হাসি। সারফারাজ উঠে দাঁড়িয়ে বলল, আপনার প্রশ্ন শেষ হয়েছে, আপনি এবার আসতে পারেন। সালাউদ্দিন সাহেব হেসে উঠে দাঁড়ালো। বলেন, বুঝলেন ফারাজ সাহেব, আপনি জানেন, আমিও জানি, কিন্তু কোনো প্রমাণ নেই, তাই আপনাকে ধরতে পারছি না। লুকোচুরি খেলাটা ভালোই জমছে। বেশ তো, প্রমাণ খুঁজতে থাকুন। এবার আসুন, লাস্ট প্রশ্ন, অনিলা ম্যাম কবে আসবেন? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, তবু বলছি, তার রাগ কমে গেলে সে নিশ্চয় ফিরে আসবে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে এক নাগালে ভিজে যাচ্ছে ফারাজ। মাথা ঠান্ডা করার চেষ্টা করছে, মনোযোগ দিয়ে ভাবছে। সেই দিন কোন কথা বাদ পড়ছে না তো। কিছু হয়তো সে গুলিয়ে ফেলছে। কি হতে পারে? অনেক কোথায় থেকে হারিয়ে গেল? এখান থেকে নাকি দূরে কোথাও? চিন্তা করতে লাগলো। প্রথম অনেক অন ছিল, সে কল করছিল, ফোন চাচ্ছিল। হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল। তাহলে কি? তখনই রেগে গিয়ে দেয়ালে সজোরে ঘুষি মারল ফারাজ, কিন্তু কোনো লাভ নেই এসবে। তবুও যেন রাগ কমছে না। হঠাৎ মনে হলো কলিং বেল বাজছে। এখন আবার কে এলো? দরজা খুলে দাঁড়িয়ে খানিকটা হতভম্ব হয়ে গেল সে। ডাক্তার সাবিনা ভুরু কুঁচকে তাকালো। ডাক্তার সাবিনা একগাল হাসি বলল, কি মিস্টার হ্যান্ডসাম, কেমন আছেন আপনি? ভাবলাম আপনি অসুস্থ, একটু দেখে যাই। এর মধ্যে শুনলাম আপনার বউ নাকি ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। একটা হেল্পিং হ্যান্ড তো দরকার, তাই চলে এলাম। কি দাঁড় করিয়ে রাখবেন নাকি ঘরের সামনে? সারফারাজ শব্দ করে নিঃশ্বাস ফেল। দরজা সরে দাঁড়ালো। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 8টা বাজে। এত রাতে এই মহিলা তাদের বাড়িতে? কি চায় সে আসলে? স্থির দৃষ্টিতে পরখ করতে লাগলো সে। ডাক্তার সাবিনা ইয়াসমিন ভিতরে প্রবেশ করলেন। বেশভূষা সবসময়ের মতো, আজ তার পরনে বেগুনি রঙের শাড়ি।
পরিপাটি শ্বাস, সারফারাজের মৃদুস্বরে শুধায়, হাসপাতাল থেকে এলেন? হ্যাঁ। সেখান দিয়ে? ফারাজ মুখ ঘুরিয়ে ফেলল। ডাহা মিথ্যা কথা। সে এইমাত্র বাসা থেকে ফিরেছে তৈরি হয়ে। ব্যাপারটা ধরতে সময় লাগলো না। ডাইনিং টেবিল থেকে গ্লাসের পানি ঢেলে সামনে এসে রাখল সে। ডাক্তার সাবিনা পানির গ্লাস তুলে নিয়ে আর চোখে ফিরলেন, বললেন, শাওয়ার নিচ্ছেন নাকি? সারফারাজের বোধ হলো সদ্য গোসল সেরে সে এসেছে, তার চুল গুলো এখনো ভিজে। সরাসরি ফিরে তাকলো ডাক্তার সাবিনার চোখের দিকে। তাকিয়ে তো দেখছেন বলিষ্ঠ দেহ সুদর্শন পুরুষ তার সামনে দাঁড়িয়ে, পরনে আগোছালো একটি টি-শার্ট, ইস্ত্রি করা হয়নি, সাথে কি বিশ্রী রঙের একটি ট্রাউজার পরা। তবুও তাকে যেন বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে মনে হচ্ছে। হালকা কেসে উঠল ডাক্তার সাবিনা। তা আপনার বউ কি এমনই নাকি? না মানে, অসুস্থ বর ফেলে চলে গেল যে? এগুলো আমার পার্সোনাল বিষয় ম্যাম। হ্যাঁ হ্যাঁ, শিওর, আমি আপনাকে অস্বস্তিতে ফেলবো না। তা ডিনার না করে থাকলে চলুন একসাথে কোথাও। দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা, তা আমার ডিনারের জন্য সাধবেন না? নির্মল নয়নে সারফারাজ দেখে যাচ্ছে। এখানে তার আসার কারণ তার কাছে পরিষ্কার। সারফারাজ ফোন হাতে তুলে নিয়ে বলে, বসুন, আমি খাবার অর্ডার করছি। সাবিনা আচমকা দাঁড়িয়ে গেল, বলে, না না, আমি দেখছি। সিরিয়াসলি নিয়ে নিলেন। তাহলে আপনি ডিনার করতে আসেননি? না, আমি তো আপনাকে দেখতে এসেছিলাম। দেখা হয়ে গেছে? আচমকা হেসে উঠল, পা বাড়িয়ে বলে, মনে হচ্ছে আমায় তাড়াতে চাইছেন। কি চলছে আপনার মনে ডাক্তার সেদাত? সারফারাজ নিরুত্তর জবাব দিল, না। ডাক্তার সাবিনা ইয়াসমিন তার সামনে দাঁড়ালো। ফারাজ নির্লিপ্ত নয়নে তাকে দেখছে। চুল থেকে পানি টপ টপ করে ঘাড় বেয়ে নামছে। ডাক্তার সাবিনা তার হাতে বাড়িয়ে চুলগুলো স্পর্শ করতে চাইলেন। ফারাজ তার হাত আচমকা ধরে বলেন, থামুন ম্যাম। শিউরে উঠলেন ডাক্তার সাবিনা। আচমকা সারফারাজের স্পর্শ পেয়ে হতবুদ্ধির মতো চেয়ে রইলেন। সারফারাজ হাতটা সরিয়ে বলেন, আপনি যা চাইছেন তা কখনই সম্ভব না। সম্ভব না হলে আমার হাত ছুঁয়ে দেখলেন কোন বাহানা? আপনাকে ছোঁয়ার জন্য আমার বাহানার প্রয়োজন নেই। আমি বরাবরই স্পষ্টবাদী, আপনি জানেন। ডাক্তার সাবিনা চোয়াল শক্ত করলেন। রাগে তার মাথা ভন ভন করছে। চোখ দুটো ছোট ছোট করে চেয়ে রইল। অথচ সারফারাজের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। আচমকা তিনি হেসে উঠলেন, শুধালেন, আমায় রিজেক্ট করছো? অবশ্যই। আমার জীবনে অনি ছাড়া আর কেউ নেই। আপনি আসতে পারেন। তাড়িয়ে দিচ্ছেন? সারফারাজ আবারও নিরুত্তর। ডাক্তার সাবিনা মাথা তুলিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি কি চাই ডাক্তার সেজার? এতই যখন বইয়ের প্রতি টান, তবে অন্য নারীর প্রতি আকর্ষণের কি? আমি মোটেও আপনার প্রতি আকর্ষিত নই ম্যাম। ভুলটা আপনার। আমাকে বাইরে পাঠানোর জন্য আপনি এত কেন আগ্রহ দেখাচ্ছেন তা আমি জানি। কিছু মাস পর আপনি বাইরে চলে যাচ্ছেন। এর বাইরে অনেক খবরই আমার জানা। হ্যাঁ, এটা আমার জন্য অ্যাডভাইটেন্স হতে পারে। আমার জন্য আপনি যা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমার ভালোবাসা শুধু একজনের জন্য। এর ভাগ আমি কাউকেই দিব না। আমি তো আপনার হৃদয়ের ভাগ চাইতে আসিনি ডাক্তার সেদাত। আমি তাকে ঠকাতে পারবো না ডাক্তার সাবিনা। ডাক্তার সাবিনা হকচকিয়ে উঠলেন। এই প্রথম মনে হলো সে তার নাম ধরে ডাকলো। মৃদু হেসে ব্যাগ কাঁধে নিল। এতবার বলে উঠল, অ্যাম ইমপ্রেসড ডাক্তার সেদাত। এতপর তিনি বেরিয়ে গেল। সারফারাজ শব্দ করে দম ফেলল। তার মনে হয়েছে ডাক্তার সাবিনাকে সে পুরোপুরি বুঝতে পেরেছে, কিন্তু না, সে এখনো তাকে ঠিক করে বুঝে উঠতে পারেনি। অনি বেশ ভয়ে আছে। কিছুক্ষণ পরপরই চাতক পাখির মতো এদিক ওদিক চেয়ে দেখে। বারবার মনে হলো আশেপাশে কেউ আছে, অথচ পুরো ঘর শূন্য। ভয়ে কুঁকড়ে উঠে সে, আবার গুমড়ে যায়। আচমকা চেঁচিয়ে উঠল। মনে সন্দেহ জাগে, তার কান্নার আওয়াজ আদৌ কেউ শুনতে পাচ্ছে তো? ক্লান্ত দেহে নামিয়ে যায়। মুখ খুলে শ্বাস নিতে থাকে সে। হঠাৎ দরজা খোলার শব্দ টের পেয়ে ততস্থ হয়ে যায় অনেক। কেউ আসছে। মাথা তুলে নাসে নিচু হয়ে থাকে। খানিকক্ষণ বাদে কারো পা জোড়া দেখতে পায়। ভয়ে শিউরে উঠে সে। শুকনো ঢোক গিলে আগের মতো নিশ্চুপ থাকে। আচমকা লোকটা হাত দেয় তার বুকের মধ্যে। কিং কর্তব্যবিমুখ অনিলের সাথে সাথে মুখ তুলে তাকায়। চেঁচানোর আগেই তার মুখ চেপে ধরে লোকটা। তার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে।
কি করতে যাচ্ছে লোকটা? অশ্রাব্য গালি দিয়ে বলল, চুপ কর। মুখ থাইকে একটা আওয়াজ বাইর করলে জান দিয়ে দিল। এমন ধমক শুনে গায়ে কাটা দেয়। লোকটার দৃষ্টি দেখলে ভয়ে আঁকড়ে ওঠে, কিন্তু তাকে অনি একদম দমে যায়নি। দমবে না সে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গনি মিয়া চেষ্টা করেছে অনির মুখ বন্ধ করতে, পারছে না। শেষমেশ অনি তার হাতে কামড় কামড় দিয়ে বসে। রাগে সজোরে এক চড় মারে। আবারও দরজা খোলার শব্দ। অনি মুচকি হাসে। চড়ের চোটে ঠোঁট কেটে রক্ত পড়ে। ওস্তাদ ভেতরে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? দেখেন ওস্তাদ, আমারে কামড় মারছে। তুই এদিকে কি করছস? আমি না কইছি এদিকে কেউ আইবি না? কি রে নূর, ওস্তাদ আমি তো জানি না। গনি একরোষ রাগ নিয়ে আবারও অশ্রাব্য গালি দেয়। বলে, ওস্তাদ এই মাইয়া একটা ব্যবস্থা এবার আপনারে করতে হইব। কানে রক্তবর্ণ চোখে গনিকে দেখে একবার অনিকে নূরকে হুমকি দেয় ফোনটা আনতে। কেমন আছেন? কে? কাদের? জি স্যার। গলার স্বর দেখে চেনা গেছেন। কি চাও তুমি কাদের? স্যার হাতে মনে হয় সময় কম, একবারে আসল জায়গায় হাত দিছেন। আচ্ছা শোনেন, টাকা লাগবে। কত বলো? বেশি না, 50 লাখ হইলে চলবে। আপনি স্যার মানুষ, তাই একটু কমাইয়া চাইছি। আমার মেয়ে মেয়ে কেমন আছে? ভালা আছে। আমরা হইলাম স্যার ব্যবসায়ী মানুষ, সদা করি। টাকা পাওয়ার লগে লগে মাইয়া হাতে পাইবেন। আমি মেয়ের সাথে কথা বলতে চাই। কথা বলবেন? হ্যাঁ অনির মুখের সামনে ফোনটা রাখলো। অনি ফোনের দিকে তাকিয়ে দেখে কম্পিত স্বরে বলল, বাবা। মা, মা তুই ঠিক আছো? চিন্তা করো না মা, তোমার বাবা তোমাকে জলদি নিতে আসবে। অনি নিরুত্তর, ঠোঁট চেপে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজ আরিফ হাসান পাচ্ছিলেন। কাদের ফোন নিয়ে একটু দূরে নিয়ে বলল, টাকা আইস লাগবো বিকালে। কোথায় পাঠাবেন? পরে ফোন কইরা জানাবো। এখন রাখি স্যার। ফোনটা কেটে দিল। আরিফ হাসান ফোনের দিক খানিক তাকিয়ে থেকে মাথা শান্ত করার চেষ্টা করলো। মিনিট দুয়েক ভেবে সারফরাজকে কল দিলেন। সারফরাজ ফোন তুলে সমস্তটা শোনার পর বলল, আমি টাকার ব্যবস্থা করছি। টাকা নিয়ে আমি যাব, এসব তোমার ভাবতে হবে না। টাকা তোমার অ্যাকাউন্ট ঘন্টাখানেক পর পৌঁছে যাবে। তুমি বিকালে তৈরি থেকো সারফরাজ। আর হ্যাঁ সাবধান। ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেলল তিনি। এখন শুধু উনি সুস্থভাবে ফিরে আসুক, এটা তার চাওয়া। তার হাতের উপর হাত রাখলো শাহিনুর বেগম। তার চোখে অশ্রু টলমল। আরিফ হাসান কোমল কণ্ঠে বল, তুমি চিন্তা করো না, আমাদের মেয়ের কিছু হবে না। আল্লাহ করুক সুস্থ মতো চলে আসবে। ওরা চায় তুমি গিয়ে দাও, আমার মেয়েটা যেন ঠিক থাকে। গত রাতে স্বপ্ন ওর মাকে দেখেছিলাম, বেচারি কাঁদছিল। কতদিন পর যে দেখলাম মেয়েটাকে। শান্ত হও, বললাম তো ঠিক মতো চলে আসবে, কিছু হবে না। ও সিধু, এই সিধু। জি স্যার। যা তো ছোট ভাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। আরাফাত? হ্যাঁ আরাফাত আর ফরহাদকে ঢাকা পাঠাবো। ওদের দুজনের পাশে কারো থাকা দরকার। চলো না আমরা যাই। এখন না, তোমার শরীর অসুস্থ, একটু সুস্থ হোক পরে যাব। সারফরাজ পারবে তো? ও না কিছু হয়ে যায় চিন্তা হয় বড়। আরিফ হাসান এতক্ষণ চেয়ারে বসেছিল, সেখান থেকে উঠে এসে খাটের কোণায় বসলেন। শাহিনুর বেগম তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। তাকে সান্ত্বনা দিয়ে বলল, সারফরাজ আমার ছেলে, তুমি চিন্তা করো না, ওরা দুজনে ঠিক থাকবে। ফরহাদ দরজা করাঘাত করে বলল, বাবা আসবো? বিকাল 4টা বাজে। ব্যাংকে থেকে টাকা তুলে গাড়িতে এসে বসলো ফারাজ। টাকার ব্যাগটা গাড়ির পিছনে ছিটে রাখলো। গাড়ি স্টার্ট দিল আবার। ঠিকানা তার চেনা জায়গা না, নিশ্চিত নিরিবিলি কোনো জায়গা হবে। কোন জঙ্গলে হতে পারে? ঢাকার শহরে জঙ্গল আবার কোথায়? ম্যাপ থেকে গাড়ি গাদাচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, অথচ এখনো তার গন্তব্য পৌঁছানোর কোনো নাম নেই। সরফরাজ এদিক ওদিক তাকাচ্ছে। না হয় জঙ্গল না, গ্রাম সাইডের মতো খানিকটা, সম্পূর্ণ না, তবে আশেপাশের লোকজন খুব কম। এক জায়গায় হঠাৎ দেখলো ভিড়, ওই চায়ের দোকান। এসবে ভিড় ভালোই হয়। বুক তার ধড়ফড় করছে। কে জানে কেমন আছে। তার বোধ হয় সামনে যাবে না। যেমন সরু গলি, সেখানে থামতে হবে। এখানে ল্যাম্পপোস্ট নেই। ইয়া বড় একটি বাসা, মাথায় আলো জ্বলছে। অনি নিয়ে তারা এনে রেখেছে।
এইসব ভাবতেই গায়ে জ্বালা দিচ্ছে। টাকার ব্যাগ নিয়ে গাড়ি ছেড়ে নামলো। হঠাৎ আকাশে আলো ঝলকানি, সেকেন্ড পরই শব্দ, বিদ্যুৎ চমকানোর শব্দ। খোলা আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে ফারাজের নিজে চমকে গেল। এই দৃশ্য মানিকগঞ্জ সচরাচর দেখা যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে সে। পরক্ষণে ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ বাপজান, টাকা আনছো? হ্যাঁ, সাথে আছে। কোথায় আসবো? আছো কই? রাস্তার মোড়ে আছে। একটু আগেই একটা চায়ের দোকান পড়ছে। হ্যাঁ, জানি জানি। তোমার পিছনে আমগো লোক রাইখা আছে। বেশি চালাকি করবা না। শোনো, সামনে হাঁটতে থাও। যতক্ষণ না সামনে আরেকটা রাস্তা আইব ততক্ষণ। এরপর রাস্তা বাম দিক দেইখা 10 পা হাঁটবা। সেখানে একটা তাল গাছ আছে। টাকার ব্যাগ ওখানে রাখবা। আর অনি? অনি কোথায়? সবুর করো, সেখানে যাইয়া আমারে ফোন দিও, আমি কইয়া দিব। আপনি নতুন কোনো চালাকি করছেন? বিকট হাসির শব্দ। ওপাশ থেকে স্পষ্ট হাসির শব্দ শোনা যাচ্ছে। সারফারাজ কপাল কুঁচকে ফেলল, ধপ করে ফোনটা কেটে দিল। তার মনে বলছে অনেক কিছু হয়নি, সে ঠিক আছে, তাকে ঠিক থাকতে হবে। সারফারাজ হাঁটতে শুরু করলো। তার মনে হচ্ছে সে একাই হাঁটছে, কিন্তু লোকটা বলে একজন নাকি পেছনে আছে। সত্যি বোধহয় আছে। তারা কতজন জানা হলো না, জানবার দরকারও নেই। কথা মতো সারফারাজ এসে দাঁড়ালো তার তাল গাছের নিচে। টাকার ব্যাগটা নিচে রাখেনি, এদিক ওদিক মুখ করে রাস্তার দুদিকে দেখছে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আশপাশ বোধহয় ফসলের মাঠ ছাড়া আর কিছু নেই। মেঘ ডাকছে, বৃষ্টি আসবে বলে দিচ্ছে। ব্যাগটা রেখে ফোন করলো সে। ওপাশ থেকে গড়গড় করে বলে, যেখানে থেকে বায়ে মোড় নিছো সেখানে থাইকা ডানে মোড় নিয়া গুইনা গুইনা 17 পা আহ। ছোট ছোট পা ফেললো না। আমগো পা বড় কিনা দেখবা, তোমার বউ ওইখানেই আছে। বাকি কথাটুকু শোনা হলো না। সারফারাজ ছুটতে লাগলো। রাস্তার মোড়ে এসে থেমে গেল। ভীষণ উত্তেজনা নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। 17 পা আসার পর থেমে গেল সে। এখানে কিছু একটা দোকান মনে হচ্ছে, তবে দোকান বন্ধ। ফোনের আলো জ্বালিয়ে ভিতরে তাকালো। কাউকে দেখা যাচ্ছে না। উদ্দাম হয়ে ডাকতে লাগলো, সারফারাজ, অনি, এই অনি, অনি। কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল সে। বৃষ্টি শুরু হচ্ছে। সারফারাজ আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে। আচমকা মনে ঠেকল কিছু। কানে ভোমের বাজনা। ফোনটা তুলে ধরে বিস্মিত দৃষ্টিতে সামনে তাকিয়ে, গায়ে চাদর জড়ানো, মুখ আড়াল করা, অস্পষ্ট কণ্ঠে সারফারাজ বলে উঠল, অনেক। মুখে কাপড় সরে গেল। ঝলকানিয়ে উঠল সারফারাজের শরীর। স্তব্ধ হয়ে চেয়ে রইল শুধু। অনিলা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। ঝমঝমে বৃষ্টি নামলো তৎক্ষণাৎ। সারফারাজ আঁকড়ে ধরে তাকে। অনিলা কাঁদতে কাঁদতে বলল, ফারাজ ভাই, ফারাজ ভাই, আপনি এসেছেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আর কখনো আপনাকে দেখতে পাবো না। ওরা খুব খারাপ লোক ফারাজ ভাই, আমার খুব কষ্ট দিয়েছে। আমি খুব কষ্ট পেয়েছি, খুব পেয়েছি। ওরা একটু ভালো না। আমি খুব এই কথাটুকু বারবার বলে কাঁদতে লাগলো অনেক। সারফারাজ নিশ্চুপ হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে অশ্রু বৃষ্টির সাথে মিশে গেছে। অনিলা যে কেঁদেই যাচ্ছে, তার কষ্ট দেখে সারফারাজের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। সমান কষ্ট সে যে পাচ্ছে। গাড়ি করে বাড়ি ফিরছে দুজন। বৃষ্টি এখনো পড়ছে। অনিলা দুহাতে ফারাজকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। বহুদিন পর আজ যেন সে শান্তির ঘুম ঘুমাবে। সারফারাজ একটু বাদে বাদে তার মুখখানি দেখছে, মৃদু হেসে তাকে আলগি নিচ্ছে। বাড়ি ফিরল মাঝরাত। আরাফাত আর ফরাত আগে থেকে অনিলাকে দেখা মাত্র কেঁদে দিল। অনিলা তার পিঠ চাপকে বলে, ছি ছি, এত বড় ছেলে হয়ে কাঁদছিস তুই? ফরহাদ দাঁত পাটি বের করে হেসে বলে, যা, আমায় কাঁদিয়ে ফেলছিস এই অনেক। যা, এবার ফ্রেশ হয়ে নে, তোকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। ফারাজ অনেকে খাইয়ে দিচ্ছে আর অনিল ভিডিও কলে মা বাবার সাথে কথা বলছে। মা প্রায় কেঁদে ফেললেন। অনিল গলা ফাটিয়ে হেসে বলল, আরে কাদার কি হলো? দেখো তোমার মেয়ে অনেক সাহস, ওরা কিছু করতে পারেনি। আরিফ হাসান কান্না মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ, আমার মেয়ে খুব সাহসী। ফারাজ ঘরে দরজা বন্ধ করলো। অনিলা দাঁড়িয়ে থেকে তার ভয়ানক অভিজ্ঞতার বিবরণ দিচ্ছে। এই মেয়েটা কখনো চুপ থাকে না। ফার্স্ট এইড বক্স নিয়ে সারফারাজের তাকে ধরে বিছানা বসালো। ঠোঁট কাটা
দাঁত আর আছে? সে হেসে মাথা দুলিয়ে না করলো, বলল, একটা মাত্র জল খেয়েছি। মুহূর্তের মধ্যে অগ্নিশিখার মতো জ্বলছে উঠল সারফারাজ। রক্তপ্রবাহ যেন মাত্রা ছাড়িয়ে দেয়। কোমল হাতে স্পর্শ করল ঠোঁট জোড়া। অনিলা তার হাতে তালুতে গালটা বাড়িয়ে রাখলো। সারফারাজ তাকে কাছে টেনে কপালে চুমু খেলো, হাতে চুমু খেলো। এতপর হাতে দুটো ওষুধ দিয়ে বলল, খেয়ে নাও। এই যে, এটাই ভালো লাগলো না? এর চেয়ে ভালো আরো দুটো চুমু খাও আমার। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এটা তোমার জন্য বেশি দরকার। অনেক ক্লান্ত লাগছে তোমায়। বক বক না করে খেয়ে ফেলো। ইস ফারাজ ভাই, আমায় হারিয়ে ফেলেও আপনার শিক্ষা হয়নি। এখন এভাবে বলছে। যান, দেখবেন আবার হারিয়ে যাব। এবার তো খুঁজে পেয়েছেন, এরপর আর খুঁজে পাবেন না। নিবিড় নয়নে ফারাজ চেয়ে রইল অনির দিকে। অনি এখনো হাসছে। খুব মজার কথা বলেছে সে। আচমকা ফারাজ তাকে কাছে টেনে জড়িয়ে ধরে নিল। বলে উঠল, না, এরপর আর না, কখনো না। আমি তোকে আর কখনোই হারাতে দিব না অনি। এই তো ভদ্র ছেলের মতো কথা। ছি ছি। দেখি এখন একটা চুমু খান তো আমার। বলে ঠোঁট বাড়িয়ে দিল সে। সারফারাজ শব্দ করে হেসে উঠল। অনিলা যতই দেখাক সে পুরোপুরি ঠিক আছে। সবার সামনে হাসতে বললে মনের ক্ষত এত দূরত্ব ঠিক হয়ে গেছে এমন কিছু না। এখনো সেই ভয়ঙ্কর অতীত ভুলতে পারেনি। রোজ রাতে ভয়ে কাতরাতে থাকে সে। ঘুমের মধ্যে কথা বলতে থাকে। সারফারাজের শার্ট খামচে ধরে ঘুমরানির মতো আওয়াজ করে, যেন স্বপ্নের মধ্যে কেউ তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা কাতরায়। তখন একমাত্র সারফারাজ তাকে নিজের আগলে নেয়। অনিলার অজান্তে সারফারাজ সব সময় তার পাশে থাকতে চায়। পাশে থাকছে বই কি, তিক্ত সেই অতীতের সবটুকু ভুলিয়ে দিতে চায় সে। জীবনটা আবারও গুছিয়ে নিতে চায়। সেই চঞ্চল আগোছালো ছটফট করা অনিকে চায় সে। শুধুই অনিকে, অনিকে উদ্ধারের দুদিন পরই ঘটনা। আরাফাত আর ফরহাদ আজ বাইরে থেকে কাচ্চি আনিয়েছে। সারফারাজ নিয়ে এসেছে আইসক্রিম। অনিলা এক হাতে কাচ্চির প্লেট, অন্য হাতে আইসক্রিম খেতে খেতে বসা ঘরে ঢুকলো। সারফারাজের কাছে প্লেট দিয়ে টিভি দিকে ফিল। খবরের চ্যানেল চলছে। সাংবাদিক উপস্থাপনা করছে লোমহর্ষক একটি কাহিনী। সাক্ষী এলেন মধুপুর গ্রামের লোকজন। অজ্ঞাত ৩ লোকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্তম্ভিত গ্রামবাসী। আরো আশ্চর্যজনক কথা হচ্ছে, মৃত্যু ৩ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেক অনেক টাকা। পুলিশ সমস্ত কিছু তাদের হেফাজতে নিয়েছে। অজ্ঞাত লোককে পরিচয় এখনো জানা যায়নি। গ্রামবাসী ও তাদের চেনে না। পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছে। এরপর কি হলো জানতে আমাদের সাথে থাকুন। আমি হচ্ছি শায়লা, সরাসরি বলছি মধুপুর গ্রাম থেকে। নিউজ চলছে। খবরের চ্যানেলের দিকে কারো নজর নেই। আরাফাত রিমোট খুঁজে চ্যানেল বদলাতে গেল। আইসক্রিম হাত থেকে মেঝেতে পড়ে গেল। সারফারাজ, আরাফাত, ফরহাদ তিনজনই অনিকে দেখছে। অনিকে আতঙ্কিত মনে হচ্ছে। ধপ করে সোফায় বসে পড়ল সে। সারফারাজ ছুটে গেল তার কাছে। ফরহাদ শুধালো, কি হয়েছে অনি, কি হয়েছে? আরাফাত শুধালো, কি হয়েছে বুড়ি? খারাপ লাগছে তোর? কি হলো আবার? অনি শুকনো ঢোক গিলল। জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে হাত তুলে সামনের দিকে তাক বলল, অস্ফুট স্বরে বলল, ওরা মারা গেছে? হতভম্ব হয়ে তিনজনই ফিরল। ছোট ছোট চোখ করে সারফারাজ ফিরে চাইল। এরাই তবে তারা? তারা অনিকে কিডন্যাপ করেছিল। অনি সারফারাজের বুকের উপর শুয়ে আছে। আধশোয়া। সারফারাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনি, কি হয়েছে তোর? ভীষণ ভয় লাগছে সারফারাজ ভাই। কেন ভয় করছে কেন? ওরা মারা গেল। কিভাবে মারা গেল? কি আশ্চর্যজনক মৃত্যু তাদের। এত তুই কেন ভয় পাবি? তোর কি কিছু হয়েছে? জানি না ফারাজ ভাই, আমি কেবল জানি আমার খুব ভয় হচ্ছে। ভয়ে চোখ জোড়া বন্ধ করে নিল অনিলা। রাত তখন বেশ গভীর। খাটের কোণে ল্যাম্পশেডের আলোখানি জ্বলছে। সারফারাজ নিশ্চুপ হয়ে গেল। অনির দিকে ফিরে ভাবতে লাগল। মৃদু স্বরে হেসে বলল, ঘুমিয়ে পড়নি? এখন আর ভয়ের কোনো কারণ নেই। তারা বেঁচে নেই। আর কেউ তোকে ভয় দেখাতে পারবে না। অনি মাথা তুলে এদিকে ফিরে চাইল।
সারফরাজ মৃদু হেসে চুলগুলো কানে গুঁজে দিল। এই যে এতখানি ভালোবাসা, উন্মাদনা, এসব কি অনি টের পাচ্ছে? তার চোখের পাতা কেমন অদ্ভুতভাবে নড়ছে। টের না পাওয়া ভালো, অনি ভয় পেয়ে যাবে। তার এই ভদ্র সহজ সরল ফারাজ ভাই তার কাছে শ্রেষ্ঠ। সে কি আর জানে ফারাজ ভাই তার জন্য কি কি করতে পারে? না জানাই ভালো। সুস্থ মানুষের কাছে এসব অসুস্থতা বলে প্রমাণ পায়। কিন্তু সে তো অসুস্থ নয়, শুধু সহ্য হয় না। তবে অনিকে কেউ কিছু বললে তার সহ্য হয় না, এমন তো আগে ছিল না। অনি ভালোবাসা তাকে উন্মাদ করে ছেড়েছে। অনি, অনি, আমি তোকে বলছি, আমার ভালোবাসা হচ্ছে চৈত্রের মতো, তার মতোই ভয়ঙ্কর চারদিক। সবাই তৃষ্ণার্ত হয়ে রয় চৈত্রের রোদে। আমার ভালোবাসা মুক্তি পায় সেই রোদে। ঝলসানো সেই রোদের তাপে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভালোবাসা পুড়ে হয় আরো পবিত্র। সেই ভালোবাসা উন্মাদনা ছড়িয়ে যায় সমস্ত শরীরে। আমি যে ভালোবাসি, ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে জানি অনেক। কিছু বললেন? হ্যাঁ। কি বললাম? কিছু বললেন? মনে হলো আপনি আমায় ডাকলেন। না তো, এমন কিছু না। এমন করে কেন চেয়ে থাকেন? কেন, তোর ভয় হয়? অনিলা মুখ টিপে হাসে, গলা জড়িয়ে ধরে বলল, না, তা কেন? বরং আপনার কাছে আসতে ইচ্ছে করে। জানেন, এতদিন তারা আমার স্বপ্ন এসে ভয় দেখাতো, এখন আর আসে না। বলুন, একদম আসবে না। আমি আসতে দিব? অনিঃশব্দ করে হাসে। সে হাসির শব্দ তার হৃদয়ে ছুঁয়ে যায়। হৃদয় স্পন্দনে চলে নিম্ন গতিতে। এই যেন মরে গিয়েও সুখে দেখা মেলে। পরদিন চারজন মিলে জড়ো হলো নিকুঞ্জ নিবাসে। আরিফ হাসান অনিলাকে সচক্ষে দেখে শান্তি পেল। শাহিনুর বেগম চোখ জুড়ায়। ছোট ফুপু কবিরাজিতে ভয়াবহ বিশ্বাস, কি সব তাবিজ আনিয়ে অনিলাকে পরিয়ে দিচ্ছে। বড় ফুপি গালমন্দ করে বলছে, ধুর ধুর, ছাড় তো। কি আনলি এসব? এসবে কোনো কাজ হয়? টাকা নষ্ট সব। না গো আপা, এ অনেক বড় একখান কবিরাজ, ঢাকা শহর থেকে আনাইছি। কেন রে, এখানে কি কম পড়ছে নাকি? ব্যাককল একটা। ছোট ফুপু মুখ ভার করে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই তার চোখে অশ্রু টলমল। এই রে, কেঁদেই না ফেলে। সবার সামনে এভাবে না বললেও পারত ফুপু। বড় ফুপু মুখ ভেঙচি কাটলেন। ফরাত মুখ টিপে হাসলেন। অনিলার চোখ বড় বড় করে না করছেন। এই হাসির স্বর ফুফুর কানে গেলে এখন সর্বনাশ ঘটবে। তিনি কেঁদে ছাড়বেন। বড় ফুপু কম না, তার সামনে বসে দোয়া দরুদ করে মাথায় ফুঁ দিয়ে চলছেন। অনিলা বেশ মজা লাগছে। মায়ের অভাব মাঝে মাঝে হলেও এই ফুপুদের জোরে তা পুষিয়ে নেওয়া যায়। অনিলা খুব ভাব করে ফুপুর গলা জড়িয়ে ধরল। ফুপু ছ্যাঁত করে উঠল। এ কি, কি করছিস ফুপু? ও ফুপু, আমায় খুব ভালোবাসো না তুমি? দেখ দেখ, দামড়া ছেড়ি কাহিনী দেখ, কেমনে গলা জড়াইয়া ধরে। দেখি স্যার, দম বন্ধ হইয়া আছে। এমন করে কেন ফুপু? আমগো ওইখানে তো গালে চুম্মাও দেয়। দাও, আমি একটা চুম্মা দিই। এই সর সর, আমার লাগে একদম এমন ছ্যাঁচড়ামি করবি না লে। কইলাম চুমাচাটি করা লাগবে না, সর এখান থেকে। সোহাগ না করস, তোর জামাইরে লইয়া কর। অনিলাও বড় মুখ করে বলে ফেলল, তা তো করি। বড় ফুপি পিঠে চড় মেরে বলছে, ছি, শরম লজ্জা কিছু নাই, বেত্তুমিজ। অনিলা হেসে উঠল। ফরহাদ এবার হো হো করে হাসা শুরু করলো। শাহিনুর বেগম চা নিয়ে হাজির হলেন। সোফায় বসে বলেন, নিয়াজ কেমন আছো আপা? ভাইজানের খবর কি? সে আর কি, ভালোই আছে। ছেলের শোক এখনো ভুলতে পারেনি। পারবো কেমনে, দুইটা মাত্র ছেলে। ছোট ছেলেটার এই হাল দেখা আমারও কষ্ট লাগে। কি যে হইব ভবিষ্যতে। সারফরাজ ঘরে ঢুকতেই কথাগুলো কানে গেল। ছোট ফুপি দাঁড়িয়ে ধপ করে বলেন, এর চেয়ে মইরা গেলে বাইচা থাইকা এখন বড় কষ্ট। এমন পঙ্গু হইয়া থাকা যায়? বড় ফুপি ধমকের স্বরে বলে, চুপ কর, আমরা মইরা যাই নাই, দিন শেষেও আমার ভাইপুত। আমি ছেড়ে দিই কেমনে? তুই পারবি ছাড়তে? তা পারুম না, কিন্তু আপা, তুমি আর যাই কও, নিয়াজ পুরো ভাইয়ের মতো হয়েছে। দেখছো, বাপের পাপ এখন পোলায় নিছে, বিয়েটা ভাঙছে। বড় ফুপু মুখ সরিয়ে নিল। আর ভালো লাগছে না এসব নিয়ে
কথা বলতে প্রসঙ্গ বদলে বললেন, ভাবি ভাইজান এসেছিল একবারও? না আপা, ফোন কইরা তো সবটা বলছিল তিনি। এরপর অনিকে পাওয়ার পর তা জানিয়েছে। এই তো, এরপর তো ফোন দেয়নি। ছেলেকে নিয়েই তো আছে মহা ঝামেলায়, কিভাবে আর ফোন দিবে বলো? আমার সাথেও কথা হয়েছিল। যাক, অনেক সুস্থ মতো চলে এসেছে বাড়িতে। মিলাদ পড়ালে কেমন হয়? ভালোই হয়। আমিও ভাবছিলাম ওই এলাকায় এতিমখানা থেকে কিছু বাচ্চাদের আনিয়ে খাইয়ে দিতাম। হ্যাঁ দাও। কথাবার্তা শুনে অনিলা একগাল হাসে। বাড়িতে কোনো অনুষ্ঠান মানে সবাই আসবে। হ্যাঁ, তার দারুণ লাগছে এসব শুনে। মামা মামি এসেছে, সাথে শ্রমিক রুদমিলাও আর তার বড় আশিকও এসেছে। রুদমিলাও একটু স্বাস্থ্য হয়েছে। ইরা আপু এসেছে, নাজিয়াও এসেছে। সে কেমন ভয় ভয় আছে। বিয়েটা ভাঙছে, কিন্তু তার আর ফরহাদের বিয়ের কথা এখনো কেউ জানে না। বাবা জানতে পারলে আর রক্ষে থাকবে না। তখন ঝোঁকের বশে বিয়ে করে এখন পস্তাতে হচ্ছে। এছাড়াও আরো একজন এসেছে, আনিতা। আনিতা হচ্ছে বড় ফুপুর মেয়ে। বাড়ির বড়রা রান্নাঘরে কাজ করছে। বিশাল আয়োজন। অনিলার চোখে পাতা ফেলে ফেলে রুদমিলাকে দেখছে। রিনা আপু জিজ্ঞেস করলো, কি দেখছিস? রুদমিলার স্বাস্থ্য হয়েছে তাই না বলো? শুধু কি স্বাস্থ্য মানে? চকচক করে উঠল অনিলার চোখ। ইরা আপু হেসে উঠল। রুদমিলাও মিনমিনিয়ে হাসছে। শ্রীময়ী এসে অনিলার গাল টিপে বলল, তুমি ফুপু হতে চলছ। কি? বিয়েই তো হলো এই 1 মাস, মানে? হাত দিয়ে গুনতে শুরু করলো। ইরা আপু থামিয়ে দিয়ে বলল, থাম, ও তোর ফারাজ ভাইয়ের মতো না। ঠিক আছে, কিছুদিন পর দেখবি ওরগুলো বাচ্চা নিয়ে ঘুরছে, আর তখনও ফারাজ তোকে কোলে নিয়ে ঘুরছে। অট্টহাসি মেতে উঠল তারা। অনিলা অভিমানী স্বরে বলল, আপা, তোর আর কি, তুই এখনো পিচ্ছি আর তোর বর তোকে সামলাচ্ছে। তা না হলে এখনই একটা বাচ্চা নিচ্ছিস কেন? মগা কোথাকার। মুখ ফুলিয়ে উঠে দাঁড়ালো। যা, কথা নেই তোদের সাথে। ধপ ধপ করে পা ফেলে বেরিয়ে এলো অনিলা। বাড়ির 2য় তলায় প্রায় খালি, সবাই নিচতলায়। বাচ্চারাও সেখানে। যাবার সময় কারো ফিস ফিস কথাবার্তা থেমে গেল। সে এদিক ওদিক ফিরে তাকালো। আওয়াজ আসছে কোথা দিয়ে। এক দরজার পাশে কান পাতল। ভেতর থেকে কারা যেন কথা বলছে মনে হচ্ছে। ফারহাদ ভাই না, সাথে কে? কোনো মেয়ে? নাজিয়া মনোযোগ দিয়ে কথাবার্তা শোনার চেষ্টা করছে অনিলা। নাজিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, হাত ছাড়ো। আমি আর নিতে পারছি না। নিতে পারছো না মানে? কি হয়েছে? কি হয়েছে বলো। তুমি কেন বুঝো না ফরহাদ? এরপর আমাদের বাচ্চা হয়ে গেলে আমি কি করব? বাচ্চা? আমি তোমার সাথে এমন কি করব যাতে বাচ্চা হয়ে যাবে? কি বলছো এসব? তুমি জানো না কিছু? আমি অনেক শুনছি এমন গোপন বিয়ে করে এরপর বাচ্চা, এরপর আর ছেলের মেয়েটাকে স্বীকার করেনি। তুমি আমায় তেমন ভাবছো নাজিয়া? নাজিয়া থম মেরে খেয়ে গেল। অস্ফুট স্বরে বলল, না মানে? ফরহাদ তার হাত দুটো ধরে বলল, আমায় বিশ্বাস করো তুমি, আমি তোমার সাথে এমন কিছুই করব না। আর আমার প্রশ্ন নেই। ফারহাদ জানে বিয়ের কথাটা, আর তার সাথে মামাও জানে। কি, আঙ্কেলও জানে বিয়ের কথা? হ্যাঁ, তিনি তো তোমার বিয়ে ভেঙে দিল। তুমি নিশ্চিত থাকো, আমি তোমায় ঠকাবো না, আর এমন কিছুই করব না যাতে তোমার। সে যাই হোক, আমি তোমায় এমন শুধু চুমু খাবো। দেখি, এদিকে আসো। একদম না, ছাড়ো বলছি। আরে, একটাই তো চুমু, এতে বাচ্চা হয় না কারো। শোনো না। না বললাম তো। নাজিয়া, নাজিয়া শোনো। এর মধ্যে ফট করে দরজা খুলে গেল। ফরহাদ আর নাজিয়া হতভম্ব হয়ে পিছনে ফিরল। দরজার ফাঁক দিয়ে একটা মাথা বেরিয়ে এলো অনিলার মাথায়। সে দুজনের দিকে ফিরে বলল, তোমরা বিয়ে করে ফেলেছো? দুজন দুজনের দিকে চেয়ে রইল। ফরহাদ মাথা দুলালো। অনিলা নিচেও মাথা দুলিয়ে বলল, ও, কনগ্রেচুলেশন। কবে করলে? তো কিডন্যাপ হওয়ার 1 দিন আগে। 1 দিন আগে? হুম। কিন্তু এত তাড়াতাড়ি কেন? বাচ্চার কথা বলছো? নাজিয়া দ্রুত মাথা নেড়ে বলল, না না, কোনো বাচ্চা নেই। অনিলা চোখ মুখ কুঁচকে নেয়, মাথা বাড়ি মেরে বলল, ধ্যাত, সবার বাচ্চা হয়ে যাচ্ছে, শুধু আমার আর ফারাজ ভাইয়ের কোনো বাচ্চা হচ্ছে না। এই ফারাজ ভাই কোথায়? ফারাজ ভাই চেঁচিয়ে উঠে সামনে হাঁটা ধরল। নাজিয়া ফট করে এসে দরজা বন্ধ করে বলল,
ও কাউকে বলে দিবে না? একদম না, বলে হাত ধরে হেঁচকা টান মারল ফারাজ। অনিলা হনহন করে হাঁটতে হাঁটতে ছাদে এসে পৌঁছালো। ফারাজ ভাইয়ের খোঁজ তো পেল না, কিন্তু অন্য আরেকজনের খোঁজ ঠিকই পেল। ছাদে এক নজর ফিরে চলে যাবে অমনি নজরে এলো ফারাদকে। ফারাদ ছাদে কার সাথে? চোখ বুলিতে দেখলো পাশে এক মেয়ে আছে। এটা আবার কে? ফারাদকে কোন মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে একটু যেন অবাক হলো। সদাচার তো আর দেখা মিলে না, কিন্তু দুজনে এখানে একা নির্ঘাত কোনো চক্করে আছে। তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে সে। ব্যাপারটা ঘেঁটে দেখা দরকার। দেখে তো মনে হচ্ছে আরাফাত মেয়েটিকে শাসাচ্ছে। হুবহু লক্ষ্য ভালো মিলছে না। ২-১ সেকেন্ড পরে মেয়েটা গালে চড়ও মারল। অনিলা চোখ বন্ধ করে মুখে হাত দিল। সত্যি সত্যি আরাফাত মেয়েটিকে চড় মারল? বিশ্বাস হচ্ছে না। ফারাজ ভাই আজ অব্দি তার গায়ে হাত তুলেনি, আর এখানে ফারাদ তো এগিয়ে আপন ভাই হলে কি হবে? দুজন দুই মেরু, তাই বলে মেয়েটাকে এভাবে মারবে? আরাফাত হনহন করে এদিকে আসছে। অনিলা দ্রুত নিচে নেমে পড়ল। হিসাব কষছে, মিলছে না। এখানেই তার অজান্তে অনেক কিছু চলছে। এখানে কেউ প্রেম করে বিয়ে করে ফেলেছে, আরেক দিকে আরেকজন মেয়েকে চড় মারছে। বাহ, চারিদিকে দেখে প্রেম মৌসুম। এবার আবার কেউ বাচ্চার মাও হয়ে যাচ্ছে। সে তো দেখি ধারা ছোঁয়ার বাইরে। ওই তো ওখানে ফারাজ ভাই। ছুটে গিয়ে তার বাহু আঁকড়ে ধরল। ফারাজ চোখ দিয়ে ইশারা দিচ্ছে। কি হলো আবার? চারদিক ঘুরে দেখলো সবাই গোল হয়ে বসে আছে। বৈঠক বসেছে মনে হচ্ছে। বড় ফুপি হেসে বলল, ছেলে আপনাকে এখানকার। ভাবলাম দেখা দেখি কাজটা এখানে শেষ হোক। শুভ কাজে দেরি কি? আপনারা তো ছেলে দেখে বলেছেন। ছেলে কেমন? আরিফ হাসান হেসে বলল, বেশ তো। আপনার মেয়ে আমার মেয়ে কি বেআইন? আপনি যা বলবেন তাই। মেয়ে পাকা দেখা এখানেই হবে। আপনি খালি ছেলেকে আসতে বলুন। অনিলা এদিকে ওদিকে ফিরে শুধালো, ছেলে আসবে কাকে দেখতে? কাকে আবার? অনিতাকে দেখতে। অনিতা? থতমত খেয়ে গেল অনিলা। এরই মধ্যে আরাফাত হন হন করে নিচে এসে দাঁড়ালো। পিছন ফিরে দেখলো দূরে অনিতা দাঁড়ানো। জলের কারণে এখনো বোঝা যাচ্ছে। ফারাজ ভাইয়ের হাত টেনে ধরে কানে কানে বলল, এই শোন। কি? ঘরে চলুন, কথা আছে। কি কথা? কি হয়েছে এখন আবার? চলুন না। টেনে হেসড়ে ফারাজকে ঘরে নিয়ে গেল অনিলা। দরজা বন্ধ করে ফারাজ হাত চেপে বলল, জানেন কি হয়েছে? কি? আরাফাত প্রেম করছে। হ্যাঁ, কি বলবে? হ্যাঁ সত্যি। এই অনিতার সাথে। অনিতাকে দেখতে ছেলে আসবে না? মনে হচ্ছে ওদের মাঝে ঝামেলা হচ্ছে। তুমি এসব জানলে কিভাবে? ওই আমি ছাদে দেখলাম দুজনকে। আপনি প্লিজ কিছু করুন। কি করবে? কি করবো মানে? ছেলেটাকে প্রেম ভেঙে যাচ্ছে। বড় ভাই হিসেবে কিছু একটা তো করুন। ফারাজ মুখ ভেঙচি কাটল। আর কিছু? এখন ছোট ভাই, প্রেম সামলাতে হবে তাদের। দেখি বল। বেরিয়ে গেল। ফারাজ বেরিয়ে যাওয়ার পর বাচ্চার কথা মনে পড়ল। কপালে চামড়ালো। ইস, সময় থাকতে কেন যে মনে পড়ে থাকে না তার। ছেলেটা আজ আসবে। সকাল থেকে গৃহিণীরা তোড়জোড় শুরু করেছে। দুপুর থেকে পিঠে বানানো। ছেলে তো দেখতে আসতেই শুধু তবুও যেন এলাহি কাণ্ড। অনিলা শ্রময়ী নিজ হাতে অনিতাকে সাজিয়ে দিয়েছে। তার বাদামি রঙের শাড়িটা আবারও পরিপাটি করে দিচ্ছে। বেচারা মুখ শুকানো। শ্রেয়ময়ী নিচু হয়ে শাড়ি কুচিগুলো ঠিক করে দিচ্ছে। পর্দার আড়ালে দরজার ওপাশে কারো ছায়া যেন বলল। অনিলা উঁকি মেরে চাইল, হেসে বলল, আরে আরাফাত, আয়। দেখ দেখ অনিতাকে কেমন লাগছে বলতো। ছেলেপক্ষ পছন্দ করবে কিনা। আরাফাত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চোয়ালা শক্ত করল। ধারালো কণ্ঠে বলল, সে তোমরা জানো, আমি কি জানি? বলার পর আবার হন হন করে চলে গেল। শ্রমী উঠে দাঁড়িয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ওর আবার কি হলো? কি জানি বলে ফিরল অনিতার দিকে। বেচারি চোখ দুটো ছলছল করছে। আহা, কি প্রেম! ছেলেপক্ষ আসবে আসবে করে বিকেল পেরিয়ে সন্ধ্যা পার হয়ে গেছে, অথচ ছেলেপক্ষের কোনো নামগন্ধ নেই। আরাফাত সোফায় গম্ভীর মুখে বসে আছে। অনিলা পাশে বসে বলল, কি ব্যাপার বল তো? ছেলেপক্ষ কেন আসছে না? আমি জানি না। আমায় কেন জিজ্ঞেস করছিস? তাই কিছু জানিস না আবার হুঁশ দিস তো? তোকে তো আবার বিশ্বাস নেই। আরাফাত চায়নি খানিকটা নড়বড়ে। এদিক ওদিক ফিরে ঠোঁট কামড়ে
বলল, আমি কিছু করিনি। সত্যি কি তাই? অবশ্যই তাই। আর ছেলেপক্ষ এলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? হুম, তা বটে। বলে পিছন ফিরল। বাড়ির বড়রা অনেক দুশ্চিন্তা করছেন। ফারাজ ভাই সে কখন থেকে ফোনে ট্রাই করছে, কিন্তু ফোন লাগছে না। কোথায় গেলেন তিনি? এদিক ফিরে ফারাদের সাথে চোখাচোখি হতে ফারহাদ চোখ সরিয়ে নিল। অনিলা তার ঘাড়ে হাত রেখে বলল, বুঝলি, আমার থেকে কিছু লুকানো এত সহজ না। বুড়ি, তুই কিন্তু বেশি বলছিস। কিছু তো বলিনি এখনো, এবার বলবো। বলে কান টেনে ধরল। এ কি করছিস? তোর বড় ভাইয়ের বউ আমি। সম্পর্কেও তোর বড়। হ্যাঁ, তুই তো বুড়ি। হ্যাঁ, আমার অধিকার আছে। আর যদি এখনো দেখি না ওকে চড় মারতে, তাহলে একদম মামার কাছে গিয়ে বলে দেব, বুঝলি? আরাফাত পরক্ষণে নিশ্চুপ হয়ে গেল। নীরবে মাথা দুলায়। মুচকি হাসল অনিলা। ফারাজ ভাই ফোন হাতে এগিয়ে এসে বলল, ছেলেরা নাকি আসবে না। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। ছোট খুবই মুখ ভেঙচি কেটে উঠল দাঁড়িয়ে। বললেন, অসুস্থ নাকি অজুহাত? আসবে না তাই বলে এখন অজুহাত দিচ্ছে কেন? সকালে জানিয়ে দিলেই তো হতো। এতক্ষণ ধরে যে বাড়ির মেয়েরা এত কিছু করলো, এসবের কোনো দাম নেই। কি গো আপা, এই ছেলে খুঁজলে তুমি? এ কেমন বংশের ছেলে? শাহিনুর বেগম তার হাত ধরে থামিয়ে দিয়ে বলল, আপা, আপনি শান্ত হন। আর শান্ত? সারাদিনের পরিশ্রম সব জলে গেল। জলে কেন যাবে? বাড়ির লোক কি কম আছে? ফারাজ কবে আসবে? কিছু বলল? বড় ফুপি হুট করে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আর আসার দরকার নেই। এমন ছেলের কাছে আমি মেয়ের বিয়ে দিব না। কখনোই না। উঠে চলে গেল তিনি। অনিলার হাতে আপেল নিয়ে তাদের কামড় বসালো। রুতনীলা আর তার বর কথা বলছে। তাই তো, বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে এটা তখনই জানতো। আসতে সে বিকেল বেলা, এখন রাত পেরিয়ে গেছে। এতক্ষণে কি সময় হয়নি কাজটা জানানোর? আর ফোন করে জানাতে হচ্ছে। সবকিছুই কেমন যেন অদ্ভুত। ছেলেরা বোধহয় আসতো না। আরাফাত এর মধ্যে চট করে উঠে দাঁড়ালো। অনিলা মিটিমিটি করে হেসে ফিস ফিস করে বলল, ছাদে আছেন ফারাজ? আরাফাতকে জায়গা দখল করে বসে বলল। অনিলা সুধায়, আপনি কিছু করেছেন? আমার ভাই থাকতে আমি কেন? আরাফাতে কাজও জানে। হুম, মাল্টি ট্যালেন্টেড। আচমকা হেসে উঠল দুজন। গম্ভীর এই পরিবেশে দুজনের হাসি দেখে হকচকিয়ে গেল প্রত্যেক। ছাদে এক কোণায় অনিতা দাঁড়িয়েছে, চোখে অশ্রু গাল বেয়ে পড়ছে। ঠোঁট চেপে কান্না আটকানোর সর্বোচ্চ চেষ্টা করছে। আরাফাত পাঞ্জাবি পকেটে থেকে এক হাত বের করে অনিতার থুতনি হাত রাখল। মৃদু স্বরে বলল, সুন্দর লাগছে। দেখি সরো। আহা, রাগ করলি নাকি? কথা বলবে না তুমি? কাল কি জোরে আমায় চড় মারলে। মারবো না? তুই কেন ঢং করে বলতে গেলি? জানো আমায় দেখতে ছেলে আসবে? কি খুব শখ হয়েছে নাকি সেজেগুজে ছেলের সামনে যাওয়ার? আমি মোটেই ঢং করে বলিনি। যেটা সত্যি সেটাই বলছি। আম্মা বলছে ছেলে দেখতে আসবে, আমি তো সেটাই বলছি। আমার কি দোষ বলো? কান্নার আওয়াজ বাড়তে লাগলো। আরাফাত এবার অন্য হাত দিয়ে গাল আঁকড়ে ধরল। চুমু খেলো ভিজে ঠোঁটেতে। নিজের ঠোঁট চেটে বলল, তোর মানে? ওই, কেঁদেছিস তো তাই এমন মনে হচ্ছে। যা, আমার মুখের টেস্ট খারাপ করে দিলি। থাক তাহলে, আর কষ্ট করে খেতে হবে না। সরো, যেতে দাও আমায়। আরে আরে, আমি তো মজা করছিলাম। না, আমি চলে যাব। কোথায় যাবি? শোন না। বলে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। দুজনে রোমাঞ্চকর মুহূর্ত। আচমকা পাশ থেকে ভারী কণ্ঠস্বর ভেসে এলো। দুজনে থমথমে খেয়ে গেল। স্বয়ং আরিফ হাসান দাঁড়িয়ে। তাদের দেখা মাত্রই দুজন নিস্তেজ হয়ে গেল। আরাফাত হাত ছাড়িয়ে নিল। আরিফ হাসান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা দুজনে আমার স্টাডি রুমে আসো। বলা মাত্রই চলে গেলেন। রক্তশূন্য চাউনি দুজন কপত কপত দেখছেন দুজনকে। আজ কি যে আছে অনিলা ভারী টেনশন হচ্ছে। টেনশন সে হাতে নখ কামড়াচ্ছে। ফারাজ
হাত ছাড়িয়ে নিয়ে বলল, থাম না, এত টেনশন কেন করছিস? করবো না? বড় কপির ভেতরে আপনি জানেন না আমি কি মারাত্মক। আচ্ছা দেখ না, ব্যাপারটা হ্যান্ডেল হয়ে যেতে পারে কি করে? ছেলেপক্ষ আজই আসেনি, আজই ওদের ধরা পড়তে হলো। আচ্ছা, মামা যদি জিজ্ঞেস করে আরাফাত কিছু করেছে কিনা, তখন তখন আর কি? আরাফাত হ্যাঁ বলবে। এভাবে বাবার সামনে মিথ্যে বলতে পারবে না, তবে কথা লুকাতে ওস্তাদ। মজা করছেন? তুই থামবি? উফ, আমার আর ভালো লাগছে না। ওদের বাচ্চার টেনশন, অন্যদিকে ওদের টেনশন। ঝামেলা পড়ে গেছি আমি। বাচ্চার টেনশন? ভ্যাকাচেকা খেয়ে গেল ফারাজ। অনিলের মনে পড়ে গেল কথাটা। দ্রুত উঠে এসে খাটের উপর বসে পড়ল। দুবার দম নিয়ে ফারাজ ভাইয়ের হাতে ধরে বলল, মন দিয়ে শুনবে, হ্যাঁ? আমি কলিং বেলের শব্দ ঠোঁট চেপে ধরল, আর কথাটা শেষ করা হলো না। এখন আবার কে এলো? উঠে এসে দরজা খুলল অনিল, আর পিছু পিছু ফারাজ। স্টাডি রুম থেকে আরিফ হাসান, আরাফাত, আনিতা, বড় কপি তারা বেরিয়েছে। অনিলা সেদিকে একবার ফিরে সামনে তাকায়। বিস্মিত সে। সালাউদ্দিন সাহেব এখানে? আপনি কেমন আছেন মিসেস অনিলা? কি ব্যাপার আপনারা এখানে? সারফারাজ এসে দাঁড়ালো পিছনে। আরিফ হাসানও এলেন। সালাউদ্দিন সাহেব মৃদু হেসে বলেন, আপনারা যে আমাদের সাথে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য, আশা করি আপনি কোঅপারেট করবেন। আমি? হ্যাঁ, আপনি? কিছুদিন আগে আপনি কিডন্যাপ হয়েছিলেন। হ্যাঁ। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। না হলে আপনার বর তো। যাকগে, এখন যখন বলেই ফেলেছেন তবে চলুন। আরিফ হাসান কিছু বলতে যাবে, এমনি সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে বলেন, আমাদের কাছের উপর তার অর্ডার আছে। আপনিও আইনের লোক, আশা করি বুঝবেন। আর ডক্টর সারফারাজ স্ত্রী যেহেতু যাচ্ছে, আপনি তো আসবেন। সেখানে আপনার সাথে কথা হবে। মিসেস অনিলা, আপনি চলুন। দুজন মহিলা এসে অনিলাকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। সে কিছু বুঝলো না, বারবার পিছন ফিরে চাইতে লাগলো। সারফারাজ ইশারায় শেষমেশ আশটুকু তাকে দিতে পারল না। পুলিশ কমিশনার সালাউদ্দিন সাহেবের কেবিনে অনিলাকে বসে রাখা হয়েছে। যদিও তিনি ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, তদন্ত খাতিরে মোহনগঞ্জ আসা। এখানকার থানা অনিলাকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এখানকার ওসি লিয়াকত হোসেন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সালাউদ্দিন সাহেব খুব নরম স্বরে বলছেন, মিসেস অনিলার সাথে তিনি একা কথা বলতে চান। লিয়াকত হোসেন কেবিন থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে দেখলেন সারফারাজ শেহজাদ ভিতরে এসে পড়েছেন, যাতে যথেষ্ট রাগান্বিত মনে হচ্ছে। রিয়াড জজ আরিফ হাসানকে সকলে চেনে জানে, তার সম্পর্কে সবার ধারণা স্বচ্ছ ধরনের। তাই সারফারাজ শেহজাদকে নতুন করে চেনার কিছু নেই। লিয়াকত হোসেন এগিয়ে গেলেন তার দিকে, সারফারাজকে চেয়ারে বসতে বলে মাথা ঠান্ডা করতে বললেন। ভেতরে তাদের কথা শেষ না হওয়া অবধি তিনি যেতে পারবেন না। মিসেস অনিলা, কি খাবেন বলুন? পানি? শুধু পানি? চা, কফি, ঠান্ডা কিছু? না, দরকার নেই। আচ্ছা নিন। পানির গ্লাস এগিয়ে দিলেন সালাউদ্দিন সাহেব। অনিলা পুরো পানির গ্লাস শেষ করে ফেললেন। অনেক শরীর খারাপ করছে তার। সালাউদ্দিন সাহেব মুচকি হেসে শুধালো, আপনি কি অস্বস্তি বোধ করছেন মিসেস অনিলা? জি, আমার শরীরটা ভালো নেই। আপনি কি জিজ্ঞাসা করবেন? দ্রুত করুন। অবশ্যই। টেবিলের উপর 3টে ছবি রাখলো। এই ছবিগুলো জীবন্ত, তবে মানুষগুলো মৃত। ফট করে কথাটা হেসে বললেন, চিনেন ওদের? অনিলা মাথা দুলালো। সালাউদ্দিন সাহেব অনেকটা স্বস্তি বোধ করেন। আবারও শুধালো, এরা তো আপনাকে কিডন্যাপ করেছে? হ্যাঁ। সালাউদ্দিন সাহেব মৃদু হাসলো, চেয়ারে আরাম করে বসে বলল, আপনার চাচাতো ভাইয়ের কেসটা এখানে ঝুলে আছে। তার সাথে আমাদের যোগাযোগ হয়ে আছে। আমি শিকদারের কাছেই শুনলাম আপনি কিডন্যাপ হয়েছেন, অথচ তার আগে আপনার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করায় তিনি বললেন আপনি নাকি মোহনগঞ্জ বেড়াতে গিয়েছেন। এরপর আপনাকে টাকা বদলে উদ্ধার করা হলো। আপনি সহি সালামতে ফিরে এলেন, কিন্তু লোকগুলো মারা গেল। 3টে লোক। হ্যাঁ, তাদের মৃত্যুর খবর আমি টিভিতে দেখেছি। যাক, বেশ ভালো। তাহলে আপনি তো জানেনই তাদের খুন করা হয়েছে। খুন করার টেকনিক কিন্তু অভিনব। তাদের মৃত্যুর পর চারদিকে ছড়িয়ে রাখা টাকা পাওয়া গেছে, যা হিসেব করে দেখলাম প্রায় 50 লাখের কাছাকাছি। আপনি কি জানেন আপনার মুক্তিপণ কত ছিল? না, জানেন না? আচ্ছা, ইদানিং খুব গরম পড়েছে, খেয়াল করেছেন?
মিসেস অনিলা এসি রুমে বসে আপনি ঘামাচ্ছেন। আপনি প্রশ্ন করুন, কথা ঘোরানোর দরকার নেই। না না, আমি কথা ঘুরাচ্ছি না। মৃত্যুর পর তাদের সকল জিনিস পুলিশের হেফাজতে আছে। তাদের পোস্টমর্টম করা হয়েছে। মৃত্যুর কারণ হিসাবে সায়ানাইড বিষ দেখানো হয়েছে, কিন্তু এই বিষ আসলে কোথায় থেকে সেটা বের কর তো আপনার কাজ। আমার কাজ তো সেই কাজ করছি ম্যাডাম। অদ্ভুত, তিনজনের ক্রিমিনাল এ খুন তদন্ত করছেন এত উতাল হয়ে? অবশ্যই ম্যাডাম। যে তিনজন, সবাই একটু পড়ে নিবেন। কিছু কিছু ওয়ার্ড আছে এখানে যেগুলো আমাদের উচ্চারণ করার চ্যানেল ক্ষতি হবে, এজন্য সেগুলো স্কিপ করে গিয়েছি। এখানে আমার যোগসূত্র এলো কি করে? সব জায়গা তো আপনি ম্যাডাম। আপনার ভাইয়ের কেসে প্রথমে আপনি, এখানেও আপনি। কেন? যেন মনে হচ্ছে দুটো কেসের পিছনে একজনই আছে। আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? চটবেন না ম্যাডাম, আপনাকে আমরা চটাতে চাই না। এমন হতে পারে আপনার অজান্তে আপনার কোনো পাগল প্রেমিক এটা করেছে, যারা আপনার ক্ষতি করতে চাইছে তাদের সরিয়ে দিচ্ছে। ভেবে দেখছেন ব্যাপারটা? আপনি কি পাগল হয়ে গেছেন? কি যা তা বলতেছেন? আমি ম্যারিড, আমার প্রেমিক আসবে কি করে? সেটাই তো, একজন তো আছে। কার কথা বলছেন আপনি? উত্তেজিত হবেন না মিসেস অনিলা, বসুন আপনি। কি করে হলো সেটা শুনুন। কারণ তো সায়ানাইড বিষ, কিন্তু এই তিন কেচি কিভাবে এই বিষ পেলেন সেটা জানাবেন না? অনিলা বিরক্ত মুখে বসে পড়ল। তার গা গুলিয়ে যাচ্ছে, এমন অস্থির বোধ হচ্ছে, খুব গরম লাগছে, অথচ রুমে এসি চলছে। কি অদ্ভুত! সালাউদ্দিন সাহেবের সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সালাউদ্দিন বলতে শুরু করলেন, আমরা গত কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধান করে গেছি, কিছু পাইনি। শেষে যা পেলাম তা দেখে আমরা হতকম্ব। এত বুদ্ধি, এত মাথা খাটিয়ে কাউকে প্ল্যান করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। কাদের গুণী এদের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকাগুলোর উপর ছড়ানো ছিল সায়ানাইডাইড, তরল সেই বিষাক্ত পদার্থ টাকার উপর সাবধানে ছড়িয়ে দেয় সেই ক্রিমিনাল। আর যখন সেই টাকা কাদের ও আর দুজন ছুঁয়ে দেখে, টাকা গুনতে গিয়ে আঙ্গুল চেটে, তখন এই বিষ তাদের শরীরে ছড়িয়ে যায় আর তাদের অজান্তে তারা মারা যায়। কি ভয়ানক! এসব আপনি আমায় কেন বলছেন? কারণ সেই টাকাগুলো ছিল আপনাদের দেওয়া টাকাগুলো। কি সব আজে বাজে বলছেন আপনি? কত টাকা দেওয়া হয়েছে তাও আমি জানি না। আপনি নিজের মধ্যে একটা গল্প বানিয়ে নিলেন তো হলো না? আমি তাদের থেকে ছাড়া পাওয়া 3 থেকে 4 দিন পর তারা মারা গিয়েছে। তো আপনি কি করে বলছেন এই 3-4 দিন তারা বসেছিল, টাকাগুলো নিয়ে মাতামাতি করেনি? এমনও তো হতে পারে এর মধ্যে তারা আরো একজনকে কিডন্যাপ করে তার থেকে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। মন করা গল্প তো আপনি বানাচ্ছেন মিসেস অনিলা। হ্যাঁ, ঠিক আপনার মতো। আপনি প্রমাণ যুক্তি ছাড়াই নিজের মনের মতো গল্প বানিয়ে আমায় শোনাচ্ছেন। অনেক হয়েছে, মনে হচ্ছে আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে। আমি উঠলাম। অনিলা উঠে দাঁড়ালো। দরজার কাছে এসে পৌঁছাতে ফারাজকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেল। সালাউদ্দিন সাহেব সরফরাজকে দেখে একগাল হাসলেন। থানার বাইরে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে দুজন। সালাউদ্দিন সাহেব গরম চায়ে কাপে চুমুক দিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। চায়ের দোকানে একটি আলো জ্বলছে, সেই আলোর তেজ আবার এত না। দোকানের লোকজন কম। সারফারাজ চায়ের কাপে চুমুক দিল। চা ঠান্ডা হয়ে গেছে, চায়ের স্বাদ নেই, না আছে মিষ্টি, না আছে চিনি। পানসে লাগছে, তবুও খাচ্ছে। সালাউদ্দিন সাহেব কেসে উঠল। বললেন, চায়ের স্বাদ নেই ডাক্তার? সারফারাজ তবুও দেখছি ভালোই আগ্রহ নিয়ে খাচ্ছেন। আপনি এত করে অনুরোধ করলেন তাই। আমার জীবনে প্রথম আমি কোনো সাথে দাঁড়িয়ে এত ধৈর্য সহকারে চা খাচ্ছি। ভালো এক্সপ্রেশন। মন্দ নয়, জীবনে সব রকম এক্সপ্রেশন থাকতে হয়। সারফারাজ জবাব না দিয়ে চায়ের কাপে আবারও চুমুক দিল। সে চাইছে দ্রুত চায়ের কাপ শেষ করতে। অনিলাকে গাড়িতে বসিয়ে এসেছে। তাকে কেন জানি ঠিক লাগছে না। সালাউদ্দিন সাহেব বলে উঠল, আমি জানি ক্রিমিনালকে, অথচ ধরতে পারছি না। ডাক্তার সারফারাজ, আমায় একটু বুদ্ধি দিতে পারেন? আপনি কি চাইছেন জানতে চাই। আপনি ঠিক কত বুদ্ধিমান বলে না, চলে 10 দিন
গৃহস্থের একদিন। সরফরাজ খালি চায়ের কাপ টেবিলে রাখলো, শান্ত স্বরে বলে উঠল, আপনার কাছে কোনো প্রমাণ নেই। আপনি শুধু ধারণার উপর কথা বলছেন। আপনিও তো সবটা ধারণার উপর করলেন। ডাক্তার সরফরাজ, টাকার উপরে আপনি সায়ানাইড ছড়িয়ে দিয়েছেন। মাঝে টাকাগুলো, ব্যাপারটা এমনটা যেন টাকাগুলো পেয়ে খরচ করলে অন্যদের ক্ষতি হতো না। এর মধ্যে অনেক ঘটনাই ঘটতে পারে। সাংঘাতিক কাজ। আপনার মনে বিন্দুমাত্র দয়ামায়া নেই? সরফরাজ, ডাক্তারের দয়ামায়া থাকতে হয়। সরফরাজ কিঞ্চিত পরিমাণ হাসল। আলোর মাঝে তার হাসি অস্পষ্ট দেখালো। সালাউদ্দিন সাহেব ভুরু কুঁচকে ফেলল। সরফরাজ জানে আপনি এখনো অনেক দূরে আছেন সালাউদ্দিন সাহেব। তবে যত এগিয়ে যান না কেন, লক্ষ্য পৌঁছাতে পারবেন না। কি করতে চাইছেন? সরফরাজ কথা বাড়াল না। ফোনটা বেজে উঠল। আইজিপি সানাউল্লাহ হকের ফোন। সালাউদ্দিন সাহেব বোধ হয় ঘাবড়ে গেলেন। সরফরাজ বিদায় না দিয়ে চলে এলো। ফোন ধরতে ওপার পাশ থেকে কতগুলো কথা এক নাগাড়ে কেউ বলে গেল। ফোন রেখে নিলেন তিনি। হ্যাঁ হু ছাড়া আর কিছু বলার ছিল না। বিলস মুখে বসে পড়লেন। তার সহযোগী তার পাশে এসে বলেন, কিছু হয়েছে স্যার? স্যার ফোন করেছিলেন, কি বললেন? এই কেস থেকে আমাদের সরিয়ে ফেলা হয়েছে, তদন্ত এবার তিনি করবেন। সহযোগী শব্দ করে শ্বাস ফেলে বলেন, এটা হবার ছিল। আরিফ হাসানের যথেষ্ট চেনা জানা আছে, নাম ডাকও আছে, তাই বলে একটা এভাবে ছেড়ে দিবেন? স্যার দুঃখ পাইয়েন না, এই যাদের ধরছেন তারা কেউ ভালো মানুষ না। নিয়াজ শিকদার নামেও ভালো কিছু শুনিনি। তুমি যাই বলো, আমি তার পিছু ছাড়ছি না। ওকে তো আমি ধরে ছাড়বো। সহযোগী হাসলো। তার মনে হয় না স্যার কিছু করতে পারবে, কারণ এই খুব চালাক। তাকে দেখে দুপা এগিয়ে গাড়িতে অনিলা অবস্থা আরো খারাপ হতে লাগলো। মাঝে মধ্যে সরফরাজ গাড়ি থামিয়ে দিল। পানির বোতল বের করে নিল অনিকে। অনি মুখ হাত ধুয়ে নিল, পানি খেলো, তবুও কেন অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ বমি করতে শুরু করলো, তারপর আরো ক্লান্ত হয়ে গেল। সরফরাজ চিন্তা অস্থির। হঠাৎ এত অসুস্থ? সারাদিনেই তীব্র গরমের কারণ তো নয়। আবার বাসায় ফিরে এলো, কারোর সাথে কোনো কথাবার্তা হয়নি, এমনকি রাতে খাবারও খেলো না। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল সে। সরফরাজ সারা রাত তার পাশে শুয়ে রইল। কিছুক্ষণ বাদে হাত পা ধরে দেখলো, না ঠান্ডা তো, জ্বরটা আসেনি। গালে হাত রেখে জাগানোর চেষ্টা করলো, না গভীর ঘুমে আচ্ছন্ন, আর ঘামছে না। ভয়ের কোনো কারণ নেই, তবুও সরফরাজ চোখে ঘুম নেই। শেষ রাতে ঘুমালো সে। পরদিন উঠতে উঠতে সকাল 10টা পার। ঘড়ির দিকে তাকিয়ে চোখ চমকালো। এতক্ষণে ঘুমালো? কেউ ডাকলো না তাকে? অনি কোথায়? অনি, এই অনি। বিছানায় অনি নেই। বাথরুম থেকে আওয়াজ আসছে। সরফরাজ এগিয়ে গেল। বাথরুমের দরজা খুলে দাঁড়ালো অনি। দুজনে মুখোমুখি। সরফরাজ ঘাবড়ে গেল। অনি কাঁদছে। কেন? এই অনি, কাঁদছো কেন? আচমকা সে জড়িয়ে ধরল, বুকের মাথা রেখে ফিসফিসে কিছু বলল। সরফরাজ বুঝলো না বটে। হঠাৎ করে যেন একটু আনমনা হয়ে গেল। অনি আবারও বলল, আপনি বাবা হইবেন, শুনছেন? কানে সে মধুর কণ্ঠ কেবল। তার সমস্ত শরীর নিস্তেজ হয়ে গেল। বিস্ময় বিমূঢ় সে। অনি লজ্জা হেসে ফুটকুট। সরফরাজ এখন হতভম্ব। আরাফাত সকালবেলা বড্ড ব্যাকুল হয়ে ফিরল সরফরাজের ঘরে। দরজা দাঁড়িয়ে দেখল অনিলা বিছানায় শুয়ে আছে। সরফরাজ তার গায়ে চাদর টেনে দিয়ে কিছু বলেন। আরাফাত দরজা কড়া নেড়ে বলল, আসবো? সরফরাজ, আয় না। না আসার দরকার নেই। আর তুই শুয়ে থাক, আমি বাইরে যাচ্ছি। কিন্তু আমি ঠিক আছি ফারাজ ভাই। বললাম না শুয়ে থাকতে, চুপচাপ শুয়ে থাক। মাকে বলে আমি খাবার ঘরে পাঠিয়ে দেবো। আচ্ছা, খাবার আমি নিয়ে আসছি, তুই শুয়ে থাক। কিছু খাবি? অনিলা মাথা দুলালো। সরফরাজ শুধালো, কি মিষ্টি? রসগোল্লা, রসমালাই? হয়েছে হয়েছে, এত সকালে রসগোল্লা কোথায় পাবে? অনিলা ধপ করে বসে পড়ল। বলল, কাল না মেহমানদের জন্য এত এত মিষ্টি আনো, তখন সেখানে রসগোল্লা ছিল। বুঝছি, তুই শুয়ে থাক, একদম লাফালাফি করবি না, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন। হুম। সরফরাজ ঘর ছেড়ে বের হলো। আরাফাত শুকনো গলায় জিজ্ঞেস করলো, অনির শরীর কি এখন ঠিক হয়েছে? হয়েছে, মোটামুটি আছে। তুই কি বলবি বল। আরাফাত মাথা চুলকালো। সে অস্থির। অস্থিরতা তার চোখে মুখে ফুটে উঠল। সরফরাজ সমস্যা বললে
শান্তভাবে তা মেটানোর চেষ্টা করে। সেই দিন থেকে আরাফাত পুরোপুরি উল্টো, বরং সে আরো উত্তেজিত হয়ে উঠল। কাল রাত থেকে অনিতা আমার ফোন ধরেনি। ফোন ধরেছিল, হ্যাঁ, ফোন বাজতে ধরছে না। ফোন মনে হয় আন্টির কাছে। আপু কি বলল কাল? আরাফাত মাথা নুয়ে ফেলল, মিনমিন স্বরে বলল, আমার আর অনিতার সম্পর্কের কথা আন্টিকে জানিয়ে তারা বলছে বাকি সিদ্ধান্ত তারাই নেবে। সবটা আন্টির কাছে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আন্টি অনিতাকে নিয়ে বিদেশ চলে যাবে। তখন আমার কি হবে বলতো? এটা কি আগে ভাবা উচিত ছিল না? পেছন থেকে ফরহাদ বলে উঠল। দুজনেই পেছনে ফিরল। ফরহাদ মুখ টিপে হেসে বলল, গাধা, তোকে সাথে বলি আর কোথাও পেলি না, বাপের সামনে প্রেমিকাকে চুমু খেতে হলো। আরাফাত বিমরতি খেয়ে বলল, আমতা আমতা করে বলল, কই তেমন তো কিছু না। সারফারাজ বল একটু, তুই জানলি কি করে? আমিও তো গেলাম ছাদে, ভাবলাম মুক্ত আকাশে একটু ধোঁয়া উড়ানো যাক। গিয়ে তো দেখি দূরে দাঁড়িয়ে ছেলে প্রেম রসিকতা করছে, তার বাপে দাঁড়িয়ে দেখছে। বলে হেসে উঠল ফরহাদ। ফারহাদ ঠোঁট কামড়াতে ধরল, চোখ মুখ খিচে বলল, চুপ করো তো ভাইয়া, তুই কিছু কর। আমি জানি আন্টি তো কথা ফেলতে পারবে না। এই অনিকে বল না, অনির কথা তার বড় ফুপি কখনো ফেলবে না। সারফারাজ খানিকক্ষণ নিশ্চুপ থেকে বল, দেখছি তুই কিছু ভাবছিস, তাই না? ভেবে পেলে কিছু? ভাবছি, ও হ্যাঁ, ভাবছিলাম ঘরে রসগোল্লা আছে। রসগোল্লা? সিরিয়াসলি ভাইয়া, আমি তোকে এখানে এত ইম্পর্টেন্ট একটা কথা বলছি আর তুই রসগোল্লা নিয়ে আসছিস? ফরহাদ শব্দ করে হেসে বলল, তোর বিয়ে আরাফাত, আহা ভাইয়া, আরে অনি রসগোল্লা খেতে চেয়েছিল, বাড়িতে রসগোল্লা আছে। আরাফাত দাঁত চেপে বলল, রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করে দেখ, আমি কিছু জানি না। বলেই হনহন করে চলে গেল। ফরহাদ হাসতে হাসতে বলল, ভালো রসিকতা করতে পারিস তুই, ফাজ। আচ্ছা, ছেলের এভাবে মরি অবস্থা, তুই আবার ঘি ঢালার ব্যবস্থা করছিস। সারফারাজ ড্রয়িং রুমে এলো। শাহিনুর বেগম জিজ্ঞাসা করলেন, তুমি চলে এসেছো? চলো নাস্তা সেরে নাও। অনিলা কোথায়? কিছুক্ষণ আগে দেখলাম বাইরে যেতে, এখন আসেনি, ঘরে আছে। নাস্তা করবে না? করবে, শরীরটা ভালো নেই। তুমি ওর খাবারটা আমায় দাও, ঘরে নিয়ে যাই। এখনো শরীর ভালো নেই। বলি ডাক্তারের কাছে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, কিছুদিন পর যাব। শাহিনুর বেগম খাবার বেড়ে দিলেন, গরম গরম পরোটা আর গরুর মাংস। সারফারাজ প্লেটে হাত দিয়ে বলল, রসগোল্লা আছে মা? কে খাবে? তুমি না অনি? অনি? কিন্তু অনি তো মিষ্টি খায় না। এখন বলবা খাবে, থাকলে দাও। শাহিনুর বেগম ভাবনায় পড়ে গেল। বাড়িতে 2 পিস রসগোল্লা রেখে ভাবলো মেয়েটি ঠিক নেই, শরীরটা ভালো নেই। সারফারাজ বসে বসে দেখছে অনিলা টপ টপ দুটো রসগোল্লা মুখে পুরল, অথচ এই মেয়ে মিষ্টি জিনিসটা দেখতে পারে না। কি আশ্চর্য, কত পরিবর্তন হয়ে যাচ্ছে। অনিলা ভুরু নাচিয়ে বলল, কি দেখছেন ফারাজ ভাই? কিছু না, এগুলো জলদি খেয়ে নেন, আমি বাইরে যাব। আচ্ছা ফারাজ ভাই, আপনি খুশি হননি? ফারাজ চমকে তাকালো, তার গলা কেমন যেন ধরে আসছিল। আচমকা ফিরে তাকালো। অনিলা নরম দুটো হাত তার গালে রেখে বলল, আপনি খুব খুশি হয়েছেন তাই না, বলুন। সারফারাজ চোখে দুটো চকচক করে উঠল, আলতো করে তার পেটে হাত রাখলো, থমথমে কণ্ঠে বলল, আমার শুধু বিশ্বাস হচ্ছে না অনেক, সবকিছু অকল্পনীয় লাগছে। এতপর ফিরে চাইল তার দিকে, কপালে চুমু খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। মৃদু স্বরে বলল, ধন্যবাদ অনেক, তোর কারণে আমি বাবা হতে পারলাম, কিন্তু তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। না, পারবেন কিভাবে আমাকে এত ভালোবেসে? খিলখিল হেসে উঠল অনিলা। সারফারাজ মুগ্ধ চোখে চেয়ে রইল, মনে মনে আওড়ালো, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে রাখার দায়িত্ব আমার। এখন আরো একজন আসছে, কথা দিচ্ছি আমি তাকেও দেখে রাখবো। হ্যালো বড় ফুপু। কে? বাবা সারফারাজ কেমন আছেন? রসিকতা করো না। অনিলা কেমন আছে এখন? ভালো আছে, এসে দেখা যাও। না, আমি আর আসবো না, সামনের সপ্তাহে চলে যাব। কেন আসবেন না? কেন না জানার ভান না সারফারাজ, তুমি তোমার ভাইয়ের জন্য সুপারিশ করলে এই বিয়েতে আমি রাজি হব না। সারফারাজ ছাড়তে হাঁটতে থেমে গেল। ফোনটা একটু দূরে সরিয়ে বলল, মামা ফুচকা দিন তো, প্যাকেট করে দিন। ফোন কানে নিয়ে বলল, হ্যালো ফুপু বলো।
বাইরে আছো? হ্যাঁ, অনিলার জন্য ফুচকা কিনছি। সোনু ফুপু, ছোট ফুপু বাড়িতে নাকি আম গাছ আছে? আম গাছে শুনলাম ভালো আম ধরেছে। অনিলা সেই আম খাওয়ার বায়না করেছে। আপনি ছোট ফুপু কে বলে সেই আম নিয়ে আসুন। কি বলছো এসব? হঠাৎ আমের কথা বলছো কেন? বলছি নানু হতে চলছেন। আম মিষ্টি যা পারে নিয়ে আসুন। কি বললে? ঠিক শুনছি কি? এখন না এসে থাকবেন? সারপ্রাইজ, তুমি আসলে একটা আহাম্মক। শুভ কথা কেউ এভাবে বলে? আসছি আমি, বলে ফোন কেটে দিল। সারফারাজ হাসছে। বড় ফুপি সবার উপর রাগ করে থাকলেও অনিলের উপর কখনো রাগ করে থাকতে পারে না। তিনি এখন ছুটে আসবেন, আসবেন বই কি। দেখা এই সুবাদে আরাফাতের ব্যাপারটা সামলানো গেলে হয়। নিকুঞ্জ বাড়িতে যেন আবারও সুখের আনন্দ ছেয়ে উঠল। অনিলা মা হওয়ার কথা শুনে সকলে আনন্দ মেতে উঠছে। অনিলার কারণে আরাফাত আর আনিতার বিয়ে ঠিক হলো। বড় ফুপু অনিলের কথা ফেলতে পারেনি। নিকুঞ্জ বাড়িতে জোড়া বিয়ের আমেজ মেতে উঠল। ফরহাদ, নাফিজা আর আরাফাত আর অনিতা জোড়া বিয়ে হবে একসাথে। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। তার কারণও আছে। হাতে 1 মাস, মাসখানেক পরে অনিলা আর সারফারাজ দেশের বাইরে চলে যাবে। হ্যাঁ, ভিসাও চলে এসেছে। অনিলা দূরে চলে যাবে তা এমন সময় শাহিনুর বেগম এসব ভাবতে হাত পা ঠান্ডা হয়ে যায়। মেয়েটাকে একা একা থাকতে হবে। আরিফ হাসানকে বোঝানোর চেষ্টা করেন, অনিলা বরং এখানেই থাক, তাদের কাছে থাক, তারা দেখে রাখবে। কিন্তু আরিফ হাসান এক কথা, তোদের চেয়ে বেশি অনিলার সারফারাজকে প্রয়োজন। সারফারাজের তার পাশে চাই। তুমি নিশ্চিন্তে থাকো, সারফারাজ থাকতে অনির কোনো অযত্ন হবে না। অনি এখন 6 মাস চলছে। সে আর সারফারাজ এখন লন্ডনে অবস্থানরত। দিন ভালোই যাচ্ছে অনিলের। এখানে সারফারাজের পাশাপাশি তার পড়াশোনা চলছে। তবে আজকে শরীরটা ভালো নেই খুব একটা, শুধু একটা ছুতো। আর সারফারাজ বাসায়, তাই সেও বাসায় থাকবে। রান্নাঘরে থেকে টুকটাকি শব্দ কানে আসছে। তবু ঘুমের ভান করে চাদর মুড়িয়ে রইল। খানিকক্ষণ বাদে কারো উষ্ণ ছোঁয়া অনুভব করতে লাগলো। সারফারাজ তাকে জড়িয়ে ধরে আছে, উঠানের চেষ্টা করছে। ঘুম চোখে উঠে বসলো। আগোছালো চুলগুলো সারফারাজ ঠিক করে দিয়ে বলল, উঠো, নাস্তা সেরে নাও অনি। আর একটু ঘুমাই না ফারাজ ভাই? না থুরি ফারাজ, বলে দাঁত বের করে হেসে দিল। চোখ মেলে তাকালো সবে। গতরাতে ফারাজ তার কানের কাছে ফিসফিস করে বলছে, আর কতকাল ফারাজ ভাই বলে ডাকবি অনি? অনি চুপসে গেল। তার বলতে ইচ্ছে হচ্ছিল, আপনাকে আমি সারা জীবন ফারাজ ভাই বলে ডাকতে চাই। এই ফারাজ ভাই ডাকে যে আবেগ, গভীরতা, প্রেম প্রেম ভাব আছে, সেটা কি ভুলতে পারি? কিন্তু এই কথাগুলো সে মুখ ফুটে বলতে পারেনি। উল্টো হেসে বলছে, কাল থেকে আর ডাকবো না ফারাজ ভাই। তার কথা সে মনে রেখেছে, কিন্তু ফারাজ বলে ডাকতে তার শরীর যেন তরঙ্গে ছুটে গেল। এমন কেন হলো? ও, এখনই আপনি আমার কোনো কথা শুনতে চান না কেন? বললাম তো উঠছে। এখন অনি, জোরাজুরিতে অনি উঠল। সারফারাজ তাকে হাত ধরিয়ে উঠালো। ফ্রেশ হয়ে খাবার টেবিলে পৌঁছালো। বিরাট আয়োজন। অনি ধীরে ধীরে খেতে গেল। সারফারাজ গরম দুধে মগে ঢেলে বলল, পুরোটা শেষ করবি, গন্ধ আসে তো। কোনো অজুহাত না। অনিলা নিজের পেটের দিকে ফিরে বলল, দেখলেন তোমার বাবা কিভাবে আমায় জ্বালাত। মনে রাখবে সব, বড় হয়ে তুমি এভাবে জ্বালাবে। হ্যাঁ, তুমি, তুই না বললেও জ্বালাবে। তুই মা কিনা শুনলে আবার তোমার নামে বদনাম করছে। মনে রাখবে। হ্যাঁ। বলতে বলতে কেশ উঠল। সারফারাজ ছুটে এসে পানির গ্লাস এগিয়ে নিয়ে বলল, খাওয়া শেষ করে কথা বল অনি। তারা কি আছে? আচ্ছা আচ্ছা, কোনো কথা না, চুপচাপ খাওয়া শেষ করবি এবার, বুঝলি? মাথা দুলে বল, আচ্ছা। খাওয়া শেষ করে একটু উঠে দাঁড়ালো হাঁটাহাঁটির জন্য। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো বারান্দায়। এখানে থেকে চারদিক কেবল বরফে ঢাকা। ভালোই তুষারপাত হয়েছে, শীত শীত লাগছে। পেছন থেকে ফারাজ এসে গায়ে একটা চাদর টেনে দিল। বলল, এত ঠান্ডার মধ্যে এখানে কি করছিস? ভেতরে চল। একটু দাঁড়ান না, ভালো লাগছে। শীত করে না? এ কাজ করুন, আপনি আমায় জড়িয়ে ধরে রাখুন তো, তাহলে আর শীত করবে না। কি হলো, ভ্যাবলার মতো চেয়ে আছেন কি? ধরুন একটু জড়িয়ে। সারফারাজ পিছন থেকে জড়িয়ে ধরল তাকে। অনিলা মুখ খুলে শ্বাস নিল। সারফারাজ তার ঘাড়ে মাথা রেখে বলল, শরীর ঠিক আছে, খুব আছে। সামনে সোমবার কিন্তু
চেক আপের জন্য যেতে হবে, মনে আছে? খুব আছে। ফারাজ ভাই বলেই জিহ্বা কেটে বলল, না না, হবে না আমার দ্বারা। কি হবে না? এই, আপনাকে ফারাজ বলে ডাকার। আচ্ছা একটু শোন, আমাদের মেয়ে হলে নাম রাখবো ফারিয়া সেদাত। আমি আপনাকে ডাকবো ফারিয়ার আব্বু। সুন্দর না বলুন? আর ছেলে হলে? না না, এবার ছেলে হবে না, মেয়েই হবে। আপনার মতো দেখতে সুন্দর, নাদুস নুদুস একটা মিষ্টি মেয়ে। দেখবেন না ইদানিং আমি কত মিষ্টি খাই, দেখবেন মেয়েটা মিষ্টি হবে। বুঝলে ফারিয়ার আব্বু? হেসে উঠল অনিলা। সারফাস ঠোঁট কামড়ে ধরল। এত ঠান্ডার মধ্যে তার কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়, যেন এত লজ্জা পাচ্ছে সে, কি জানি। শক্ত করে আঁকড়ে ধরল তাকে। বিকেলবেলায় বের হলো দুজন। বেশি দূর না, এই তো স্টোরে কিছু কেনাকাটা করার আছে। দুজনে মিলে শপিং করতে ভালোই লাগে। সারফারাজ তার হাতে হাত রেখে সামনে স্টোরের দিকে এগিয়ে যাচ্ছে। আচমকা পিছন থেকে খুব জোরে একটা গাড়ি পাশ দিয়ে গেল। কিছু বকাটে ছেলে কারবার। ভাগ্যিস অনিলা কিছু হয়নি, তবে বেচারি খুব ভয় পেয়েছে। সারফারাজের হাত শক্ত করে ধরে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। সারফারাজ ব্যাপারটা সামলে নিল কোনোভাবে। সামলে এ বেঞ্চেতে থাকে সরিয়ে পানি খাওয়ালো। সামনে ফিরে দেখলো ছেলেগুলো আবারও গাড়ি নিয়ে এদিকে আসছে, তার হাতে বিয়ারের ক্যান। অনিলাকে দেখে ইশারা করে হাসলো লাগলো, ব্যঙ্গ করে আবার সরে বলতে লাগলো। সারফারাজ চোয়াল শক্ত করল। অনিলা আলতো করে হাতটা ধরে বলল, বাদ দিন, চলুন ভিতরে যাই। আমাকে আজ একটা আইসক্রিম কিনে দিবেন, ঠিক আছে? আসুন না। সারফারাজ শব্দ করল না। অনিলা হাত ধরে স্টেজে ঢুকে গেল। ঘটনাটি সপ্তাহখানেক পর একটি কফি শপে বাথরুমের কিছু লোকেদের আহত অবস্থা পাওয়া গেছে। অবস্থা খুব ভয়ানক। প্রায় ৪৫ জন ছিল তারা। আশেপাশের লোকেদের বক্তব্য ছিল তারা এই কয়েকজন নেশা করে সব এসেছিল, হয়তো নেশার মধ্যে একে অপরকে মেরে রেখেছে। তবে তারা জোর গলায় বলছে তাদের মেরেছে একটা লোক, মাত্র লোক। একটা লোকে তাদের এই অবস্থা করেছে। কেউ তাদের কথা বিশ্বাস করছে না বলে মনে হচ্ছে না। পুলিশরা ঘটনাস্থলে তাদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছে। সারফারাজ বাড়িতে পৌঁছে প্রথমে বাথরুমে ঢুকে গেল। কোটের ভিতরে শার্টে রক্ত লেগে আছে। এই রক্ত ধুয়ে পরিষ্কার করার জন্য পাগল হয়ে উঠেছে সে। বারবার পিছনে ফিরে চাইছে। অনিলার ডাক শোনা যাচ্ছে। সারফারাজ আরো দ্রুত ঘসতে লাগলো। অনিলা প্রায় এসে দরজার সামনে দাঁড়ালো। সারফারাজ হতভম্ব হয়ে পেছন ফিরল। কি হয়েছে ফারাজ ভাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি। রেডি তুই? আমাদের বের হতে হবে তো। হ্যাঁ আমি তৈরি। এই রিপোর্ট গুলো পাচ্ছি না, কোথায় যে রাখলাম। সারফারাজ ঘাম ছুটল। না, অনিলা কিছু টের পায়নি। গায়ের শার্ট খুলে ফেলে দিল। গলায় তোয়ালে জড়িয়ে বের হতে বলল, আমি খুঁজে দিচ্ছি, একটু বস। এত শীতের মধ্যে আপনি দেখি উষ্ণতা ছড়াচ্ছেন, ব্যাপারটা কি ফারিয়া আব্বু? সারফারাজ আবার জবাব দিল না। তড়িঘড়ি করে আলমারির দিকে পৌঁছাচ্ছে। হুট করে সামনে এসে অনিলা দাঁড়িয়ে বলল, উফ, আপনি তো দেখি আমার মুড বদলে নিচ্ছে। আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে অনেক। ঘন্টাখানেক পর তোর অ্যাপয়েন্টমেন্ট আছে। গাড়ি দিয়ে যেতে ২৫ মিনিট লাগবে। আমি জানি সেটা। ৫ মিনিট আমায় দিলে কি এত ক্ষতি হয় বলুন তো? সারফারাজ কথা বাড়ালো না, পাশ কেটে এগিয়ে গেল। কালো রঙের একটা শার্ট গায়ে জড়ালো, দুটো বোতাম লাগিয়ে পিছনে ফিরে দেখলো অনিলা বিছানার উপর মুখ ঘুমড়ো করে বসে আছে। ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমায় একটু ভালোবাসেন না? সবাই ঠিকই বলে প্রেগন্যান্সির সময় বর দ্বিমুখী হয়ে যায়, তখন আর ঘরে বউকে ভালো লাগে না। আপনি নতুন কাউকে পেয়েছেন না, বিদেশি ম্যান সাহেব, তাই না? ফারাজ ভাই শব্দ করে নিঃশ্বাস ফেলল। তার বিয়ে যখন হয়েছিল তখন উনি বাচ্চা ছিল। বিয়ে এতগুলো বছর পর এ যেন বাচ্চাই যায়। কথা বলতে বলতে তার গাল বেয়ে অশ্রু ঝরে পড়ল। অশ্রু মুছে ফিরে তাকালো। সারাজ ভাই এদিকে এগিয়ে আসছে, দৃষ্টি অস্পষ্ট। চোখ বন্ধ করে নিল সে। সেই এগিয়ে এসে তার গালে হাত রেখে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। দীর্ঘ অনেক সময় এমন গম্ভীর চুমুর স্বাদ পেল অনিলা। এতক্ষণ ধরে সারফারাজের সেই অস্থিরতা তাও যেন ধীরে ধীরে শেষ হলো, কিন্তু অনিলা ঠোঁট ছাড়া নাম নেই। কারোই বুঝি তাড়া নেই। অর্ধখোলা শার্টটা আঁকড়ে ধরে অনিলা কিছুক্ষণ বাদে যখন ছাড়া পেল তখন দাঁত বের করে হেসে বলল, আমার মনে হলো আপনি আজ আমায় মেরে ফেলবেন। আর একটুর জন্য দম বন্ধ হয়নি।
মারা পড়িনি। কি হলো হঠাৎ এত প্রেম? সরফরাজ মুগ্ধ দৃষ্টি তখন অনিলার ঠোঁটের ওপর। না, তার স্বাদ এখনো মেটেনি। হাত দিয়ে ঠোঁট দুটো স্পর্শ করছে, মৃদু কণ্ঠে বলল, আমি সবাইকে মেরে ফেলতে পারবো, কিন্তু তোকে কখনো মারতে পারবো না অনি। অনি শক্ত করে হাসলো, হাতের মুঠোয় শার্টটা আনলো। সরফরাজ আবারও এগিয়ে গেল, তাকে থামিয়ে দিল, বলল, সময় চলে যাচ্ছে, আমাদের না যেতে হবে? সম্মোহিত কণ্ঠে বলে উঠল, আর একটু দেরি হলে এমন কি হবে? তার উষ্ট্রজোড়া সাপ নিতে ব্যস্ত হয়ে উঠল। অনিলা যেন বারণ করল না। আজ অনেকদিন পর সরফরাজ তার এত কাছে, সে ফিরিয়ে দেয়নি। তার আদর মাখা ছোঁয়া যেন বারবার কেঁপে উঠেছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা হয়নি, পরিচিত ছিল, বেবি সুস্থ আছে, ভালো আছে। মেয়েটি কিনা ছেলে, সেটা অনি জানতে চায়নি, কারণ তার মন বলছে তাদের মেয়ে হবে, ফারিয়া নামে দুষ্ট একটি মেয়ে। রাত গভীর হয়ে উঠল, দুজন গাড়ি করে বাড়ি ফিরছে। অনিলা সরফরাজের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ল। সরফরাজ ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে, চারদিক নিস্তব্ধ, নীরব। আবারও তুষারপাত হচ্ছে। অনিলা দেখলো খুব খুশি হতো, তবে এখন ঘুম ভাঙানো কোনো দরকার নেই। সামনে তাদের সন্তান আসছে। সরফরাজের ভীষণ চিন্তা তাকে নিয়ে। তারা এবার 2 থেকে 3 হবে। তাদের এবার দুজনকে সামলাতে হবে। ফারিয়া আব্বু নামটি ভীষণ পছন্দ হয়েছে। অনি ভালো নাম রাখতে পারে। মুচকি হাসলো, সামনে তাকালো, আকাশ দেখছে। আজ চারদিকে গভীর কালো মেঘ, চাঁদ ঢেকে গেছে। ল্যাম্পপোস্ট গুলো আলো দিচ্ছে ধীরে ধীরে। এই গল্পের সমাপ্তির সময় চলে এসেছে। সরফরাজ এমনই থাকবে অনির কাছে। তারা দুটো চরিত্রর কথা অনি জানতে পারবে না। কোনো এক চৈত্রের শেষ বেলায় যে প্রেমের সূত্র হয়েছিল, আজ সেই প্রেমের সমাপ্তি। এই প্রণয় সহজ ছিল না। চৈত্রের দুপুরে প্রচণ্ড রোদের তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ার এই প্রণয়ের সমাপ্তি এই ঠান্ডা রাতের চাদরে ঢেকে যাবে।